হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের নাকি এক্সামের ডেট দিয়ে দিছে না? জি মিস ৩ তারিখ এক্সাম। তা মিস আমরা যে অনুসন্ধানী বইটা পড়ি তা আমাদের তো অনুশীলন বইয়ের পরীক্ষা হবে। হ্যাঁ, অনুশীলন বই কিন্তু থিওরি তো অনুসন্ধানী বই। ওটার কয়েকটা চ্যাপ্টার নিয়ে তোমার অনুশীলন বই না? আমাকে একটু হেল্প করো এটা। কোন কোন চ্যাপ্টার গুলা বলো? কোন কোন চ্যাপ্টার তোমাদের কত পৃষ্ঠা পর্যন্ত যেন দিছে? একটু দেখে নেই। শেয়ার হয়েছে না স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি মিস দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে দাঁড়াও আমি একটু দেখে নেই। তোমরা হচ্ছে ক্লাস 9। 9 এর দিয়েছে বিজ্ঞান 36 পৃষ্ঠা থেকে, ৩৬ তাই তো? পর্যন্ত। হ্যাঁ পৃষ্ঠা ৩৬ পর্যন্ত। থেকে। আচ্ছা, মানে হচ্ছে 2টা চ্যাপ্টার, রাইট? খেলার মাঠে বিজ্ঞান জি এবং হচ্ছে বায়ু দূষণ। এখন আমাকে বলো, জি এই খেলার মাঠে বিজ্ঞানের মধ্যে কোন কোন চ্যাপ্টার আছে অনুসন্ধানী বইয়ের, জানো? তুবা তুমি কি একবার দেখেছো ভিতরে কোন কোন চ্যাপ্টার আছে? হ্যাঁ। না মিস এই বইয়ের সাথে তো এই বই কিছুটা মিলে আবার কিছুটা মিলে না। আই না, আমি বলি তোমাদের 3টা বই, ধরো 2টা বই তোমাদের, একটা হচ্ছে এক্সারসাইজ অনুশীলন আর একটা হচ্ছে অনুসন্ধানী, তাই না? তো তোমার জি মিস এক্সারসাইজের মধ্যে ধরো বলবে কি, যাও বলো তো কোনটার জড়তা কত। তো এটার জন্য তুমি বইয়ের জড়তা টপিকটা পড়ে আছো, তখন তোমার কোন বইয়ে যাইতে হবে? অনুসন্ধানীতে যাইতে হবে না? জি মিস যেই চ্যাপ্টারে জড়তা আছে সেটাই যাইতে হবে, তাই তো? তো তুমি এখন দেখবা হচ্ছে এখানে কোন কোন চ্যাপ্টার গুলো আমার অনুসন্ধানের সাথে ম্যাচ করে। ক্লিয়ার? জি মিস তার মানে অনুসন্ধানীটা হচ্ছে তোমার থিওরি আর এটা হচ্ছে তোমার অনুশীলন, দ্যাটস ইট। ক্লিয়ার? দশটা। তাহলে আসো আমরা আগে একটু দেখি যে কি কি চ্যাপ্টার আছে। এটা দেখোনি কেন? আমি তো, যেমন ধরো তোমার খেলার মাঠে বিজ্ঞান পড়তে হলে তোমার বেগ সম্পর্কে জানতে হবে। তাহলে বেগটা কি অনুশীলন বইয়ে থাকবে বলো তো? থিওরি বেগ কাকে বলে, বেগের সূত্র কি? তোমরা যখন দলীয় ভাবে বেগ নির্ণয় করতে যাবে তখন তোমার সূত্রটা লাগবে না? জি মিস হ্যাঁ, ওইটা আমি তাহলে কোত্থেকে পড়ে আসবো বলো তো? ওটা আমি অনুসন্ধানী থেকে পড়ে আসবো, বুঝছো তো? জি মিস আচ্ছা, তাহলে আমরা এখান থেকেই পড়ি, যেই টপিক গুলো এখানে আসবে আমরা তখন অনুসন্ধানীতে ব্যাক করবো। ক্লিয়ার? জি মিস আচ্ছা, তাহলে আমার প্রথম চ্যাপ্টার হচ্ছে খেলার মাঠে বিজ্ঞান। খেলাধুলা করতে কেমন লাগে তোমাকে জিজ্ঞেস করছে। বছরের শুরুতে নিশ্চয়ই তোমরা স্কুলের অনেক অনুষ্ঠান লেগেই থাকে। তার ফাঁকে যদি একটা খেলাধুলার ইভেন্টের আয়োজন করা যায় তাহলে নিশ্চয়ই মন্দ হয় না। আচ্ছা, ভালো কথা। আর এই খেলার ফাঁকে ফাঁকে বিজ্ঞানের অনেকগুলো বিষয় শেখা হয়ে গেলে তো এক ঢিলে দুই পাখি। ওকে, ভালো। আসো দেখি ওদের প্রথম আর দ্বিতীয় সেশন দিয়েছে তোমাদের। কেমন আছো তোমরা সবাই জিজ্ঞেস করছে। বিজ্ঞান বিষয়ে বছরের প্রথম শিক্ষণ অভিজ্ঞতা তোমাদের সবাইকে স্বাগতম। খুব সিরিয়াস পড়াশোনার আগে আসলে আমরা খেলাধুলা নিয়ে বরং আলাপ করি। খেলাধুলা করতে তোমাদের কেমন লাগে? আমি এগুলো কিপ করছি কারণ এগুলো ভংচং কথাবার্তা। তোমাদের মধ্যে নিশ্চয়ই এমন অনেকে আছে যারা বিভিন্ন খেলায় খেলো, যেমন কেউ দাবা, কেউ ক্যারাম, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ দৌড়ে খুব ভালো। তুমি কোনটা করো বলো? কোনো খেলা পারি আমরা? জি মিস পারি। কোনটা? ক্রিকেট কোনটা পারি। খেলি? ওকে, ভেরি গুড। তারপর দেখো এখানে তোমাদের যেসব খেলা খেলতে ভালো লাগে সেটা দিয়ে স্কুলে একটা আয়োজন করলে কেমন হয় বলো তো? তবে এই আয়োজনের সমস্ত কাজটাই তোমাদেরকে করতে হবে। আয়োজনের জন্য শুরুতে ঠিক করে নাও কি কি ইভেন্ট তোমাদের এই খেলায় থাকবে। কিছু পরিচিত ইভেন্ট এগুলা রাখবা। এর বাইরেও যদি কোনো ইভেন্ট রাখতে চাও সেটা নিজের কথা বলে ঠিক করে নাও। তাহলে এখান থেকে আমরা খুঁজতেছি আমার অনুসন্ধানের কোনো টপিক এখানে ম্যাচ করে কিনা। মুনতাহা, তুমি কি শুনতেছো? জি ম্যাম, আসসালামু তোমাদের আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের এক্সারসাইজ বইয়ের 2টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো আমরা এখন চেক করতেছি এটার সাথে কোন টপিক আমাদের অনুসন্ধানের সাথে যায় কিনা। যেমন আমরা হচ্ছে যেই চ্যাপ্টার গুলো অনুসন্ধানের সাথে ম্যাচ করবে আমরা ওই চ্যাপ্টারের থিওরিটা পড়ে আসবো অনুসন্ধানী থেকে, ঠিক আছে? জি ম্যাম। ওকে। এবার ক্লাসে মোট কতগুলো দল হলো এগুলো হিসাব করো। মানে এটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের খেলাধুলা বা খেলার মাঠে বিজ্ঞান। তো এগুলা নিয়ে, হ্যাঁ। তো আসো এখানে আর কি বলতেছে যে কোনো 5-6টা করে দল করো, কে কোন খেলায় অংশগ্রহণ করছে এগুলা দেখো।
আচ্ছা, এবার ক্লাসে মোট কতগুলো দল হলো এগুলো হিসাব করো। তোমাদের মধ্যে এক বা একাধিক দল মিলে এক একটি ইভেন্ট আয়োজন ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে, এগুলো ভাগ করে নাও। চূড়ান্ত খেলাধুলার ইভেন্টের জন্য একটা তারিখ ঠিক করো, শিক্ষকের পরামর্শ নাও, ছুটির দিনে আয়োজন করতে পারো। আচ্ছা, চূড়ান্ত খেলার আগে সবগুলো ইভেন্ট নিয়ে বেশ কিছু প্রস্তুতির প্রয়োজন। শুরুতে সবচেয়ে পরিচিত আইটেম দৌড় বা তার প্রস্তুতি নাও। দৌড় প্রতিযোগিতার দায়িত্বে যেসব দল থাকবে তার প্র্যাকটিসের সময়টা তো সকল শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবে, কাদের পারফরমেন্স ভালো তা দেখবে, এগুলো অনুযায়ী তালিকা তৈরি করা। শুরু করা যায় প্র্যাকটিস সেশন। দৌড়ের প্র্যাকটিসে তোমাদের দল থেকে কে অংশগ্রহণ করেছো তার নামটা এখানে লিখবা। প্র্যাকটিস তো হলো, এবার একটু চিন্তা করে দেখো দৌড়ের সময় কোনো দৌড়বিদ কি হঠাৎ করে থেমে যেতে পারে। খেয়াল করে দেখো ঠিক যেখানে দৌড়ের স্ট্রাক শেষ হয়, ওই যে যেখানে সবাই লাল ফিতা হাতে দাঁড়িয়ে থাকে, সেখানটা এসে কেউ কি হুট করে থেমে যেতে পারে, নাকি তাকে কারো কিছুটা দৌড়ে তারপর থামতে হয়? এই যে দেখো এখান থেকে আমরা বুঝতেছি যে আমার একটা থিওরি পার্ট চলে আসছে। তো এটা আমাকে অ্যান্সার দাও, কেউ কি হুট করে সেখানে থেমে যেতে পারবে? না ম্যাম। পারবে না, তাকে একটু আগে তারপর থামতে হবে। বলো তো আমাকে কোন ফিজিক্সের বা বিজ্ঞানের কোন বিষয়টাকে তোমাকে ইঙ্গিত করতেছে? এটা গতি জড়তা। ভেরি গুড, এটাকে আমরা বলবো গতি জড়তা। তাহলে বুঝতে পারতেছো আমাকে এই টপিকের জড়তা, স্থিতি জড়তা, গতি জড়তা নিয়ে একটু পড়তে হবে। তার মানে এই চ্যাপ্টারটার মধ্যে চ্যাপ্টার 1 আছে, এটুকু তো ক্লিয়ার। এভাবে আমাদের আইডেন্টিফাই করে করে পড়তে হবে। আচ্ছা, এবার শুধু দৌড়ের কথাই বলছি কেন, গাড়িতে বা বাসে যে কোনো দ্রুতগামী যানবাহনে চলাচল করার সময় যদি হঠাৎ করে থেমে যায় তাহলে কি আমরা সাথে সাথে থামতে পারি নাকি সামনের দিকে ঝুঁকে যায়? অবশ্যই সামনের দিকে ঝুঁকে যায়। এটার সময় অনেক বড় বড় দুর্ঘটনাও ঘটতে পারে। যেমন তুমি দেখবে হুট করে যদি বাস কখনো ব্রেক করে কেউ সামনে ধাক্কা খায়, বা ড্রাইভার যদি থাকে সে গ্লাস ভেঙে হয়তো সামনে পড়ে যায়, এরকমও হয় অনেক সময়। যে কারণে সবসময় যাত্রীদের যারা সামনে বসে, যেমন তুমি প্রাইভেট কারে দেখবে সামনের যাত্রীদের সবসময় সিট বেল্ট বাঁধায়। এখন ভেবে দেখো এই ঝুঁকি যাওয়ার কারণটাই বা কি, কেনই বা আমরা দৌড়ের সময় হঠাৎ করে থেমে যেতে পারি না? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে একটা ছোট পরীক্ষা করে দেখা যায়। একটা গ্লাসের উপর এক টুকরা শক্ত কাগজ বা কার্ডবোর্ডের উপর একটা মুদ্রা রাখো। এবার ঝট করে টান দিয়ে কাগজটা সরিয়ে নাও। কি ঘটেছে? মুদ্রাটা কি গ্লাসের ভিতর গিয়ে পড়েছে? কেন? আগের দুটো উদাহরণ যেমন দৌড় ও গাড়ি ব্রেকের ঘটনার সাথে কি এই ঘটনার কোনো মিল পাচ্ছ? আমাকে বলো, আমি যদি খুব আচমকা করে ওই কার্ডবোর্ডটা টান দেই তাহলে কয়েনটা কি হবে? এটা গ্লাসে পড়বে। ক্লাসের ভিতরে গ্লাসে পড়বে। ভেরি গুড। কোন জড়তা ইঙ্গিত করতেছো তোমাকে? স্থিতি জড়তা। স্থিতি জড়তা। জড়তা। ভেরি গুড। তুমি যখন হুট করে যেমন বাস থামায় দিছো, আমি গতিতে ছিলাম তাই আমি থামতে পারিনি, গতি জড়তার কারণে একটু আগায় গেছে। সেম ভাবে তোমার মুদ্রাটা কি আছে, স্থিতিতে ছিল, তুমি হুট করে গতি আনছো, সে গতিটা ধরতে পারে না, সে ঠাস করে নিচে পড়ে গেছে। ঠিক আছে? তো তোমার উত্তরটা বলছে এখানে ঘটনার সাথে, তোমার দৌড় আর গাড়ি ব্রেকের ঘটনার সাথে কি এই ঘটনার কোনো মিল খুঁজে পাচ্ছ? তো তোমার উত্তরের নিচে ফাঁকা জায়গায় লিখে রাখো। বলো তো তোমরা কি খুঁজে পাচ্ছ আগের দুইটা উদাহরণ, যেমন দৌড় আর গাড়ির ব্রেকের সাথে এই ঘটনার কি কোনো মিল আছে কিনা? ইমেজ একটা হচ্ছে স্থিতি জড়তা খুঁজে পাচ্ছে, আর একটা হচ্ছে গতি জড়তা। আচ্ছা, মানে দুইটাই জড়তার মধ্যে পড়ে, এটা একটা মিল হতে পারে। আর আর কিছু? এখন জড়তা আমরা দুই ধরনের দেখবো, একটা গতি একটা স্থিতি। এভাবে যদি চিন্তা করি তাহলে কি মিল আছে? জি মিস। হ্যাঁ, কেমন মিল আছে? যেমন হচ্ছে ওকে আমি হুট করে ওর মধ্যে আমি গতির সঞ্চার করেছি, তাই ও সেটা ধরতে পারে নিচে পড়ে গেছে। তার মানে স্থিতিশীল বস্তু স্থিরই থাকতে চাইছে, আবার গতিশীল বস্তু গতিতেই থাকতে চাইছে। ঠিক আছে, এই জিনিসগুলো তো আমরা বুঝি, তাই না? তাহলে তোমাদের টপিকটা হচ্ছে জড়তা। তাহলে আসলে আমরা তাহলে একটু জড়তার টপিকটা তাহলে এখান থেকে একটু পড়ে নেই। তাহলে আমাদের যে থিওরিটা আসবে সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র, বা নিউটনের কিছু গতির রিলেটেড কিছু সূত্র আছে। এখন তো এত টাইম, তোমাদের পরীক্ষা কি 3 তারিখ না? এর মধ্যে আবার ঈদের বন্ধ আছে, সো আমার যেহেতু অনেকটুকু কাভার করতে হবে, আমি একটু ফাস্ট এগুলা যাই। হ্যাঁ, তোমাদের যেই টপিক গুলো শুধু এক্সারসাইজে চলে আসবে আমি ওগুলা একটু এক্সপ্লেন করি, ঠিক আছে? জি মিস। আচ্ছা, তাহলে নিউটনের প্রথম সূত্রটিকে অনেক সময় জড়তার সূত্র বলা হয়। তাহলে নিউটনের প্রথম সূত্রকেই জড়তার সূত্র বলা হয়। তো তুমি এখানে যখন জড়তা নিয়ে কথা বলবা, তুমি এটাও বলতে পারো যে এটা নিউটনের প্রথম সূত্র। তোমাদের দলীয় কাজও আছে, তোমাদের কিন্তু আবার মনে হয় 1 ঘন্টার একটা পরীক্ষাও হবে নাকি, এরকমও কি হবে? জি মিস, দলীয় কাজ আছে আবার একক কাজও আছে। এককও আছে। আচ্ছা, ঠিক আছে। বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা না হলে বস্তুটির গতি কেমন হয়, এই সূত্রটি সে বিষয় ব্যাখ্যা করে। সূত্রটি জানার আগে আমাদের স্থিতি জড়তা, গতি জড়তা বলতে কি বোঝায় সেটি জানা প্রয়োজন। স্থিতি ও গতি জড়তা, তোমরা যদি বাসে ট্রেনে দাঁড়িয়ে থাকো, হঠাৎ করে বাস ট্রেন চলতে শুরু করে, তখন তোমরা লক্ষ্য করে থাকবে যে পেছন থেকে পড়ে যেতে চাও। বাস কিংবা ট্রেনের মেঝেতে স্পর্শ করে থাকা তোমার শরীরের নিচের অংশ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলে শরীরের উপরের অংশ তার আগের অবস্থানে স্থির থাকতে চায়।
সেজন্য তোমার শরীরের উপরের অংশে পেছন দিকে হেলে পড়ে এবং তুমি পড়ে যেতে উদ্যত হও। একটি গ্লাসের উপর এক টুকরো শক্ত কাগজ বা কার্ডবোর্ডের উপর একটি মুদ্রা রেখে, যে এটার এক্সাম্পলই তোমাদেরকে দিয়েছে, সরিয়ে নাও, গ্লাসের ভিতরে পড়ে গেছে। কাগজটা সরে গেল, মুদ্রাটি তার আগের অবস্থানে থাকার চেষ্টা করেছে। এই যে স্থির থাকা একটি বস্তু স্থিরই হয়ে থাকতে চায়, এই ঘটনাকে আমরা স্থিতিক জড়তা বা স্থিতি জড়তা বা স্ট্যাটিক ইনার্শিয়া বলবো। এবার তো গতি জড়তা এখানে বোঝাচ্ছে তোমার গাড়ি হঠাৎ ব্রেক করছে, তুমি সামনে ঝটকা দিয়ে সামনের দিকে হেলে পড়তে চাও। ব্রেক করার কারণে শরীরের নিচের অংশ গাড়ির সঙ্গে থেমে গেছে, যেহেতু এটা গাড়ির স্পর্শে ছিল তাই। কিন্তু আমাদের শরীরের উপরের অংশ কোনো গতিশীল রয়ে গেছে, এজন্য সেটি সামনে হেলে পড়ে। তোমরা কি কখনো কাউকে চলন্ত বাস বা ট্রেন থেকে নামতে দেখেছো? যারা এই ব্যাপারে অভিজ্ঞতা তারা মাটিতে পা দিয়ে কিন্তু থেমে যায় না। হ্যাঁ, তুমি দেখবা আমরা যদি সাধারণত নামা উচিত না, কেউ যখন নামে সে অনেকটুকু বাসের সাথে সাথে সামনে আগায় যায়, তাই না? মানে জি চলন্ত বাসের সাথে একটু আর কি কোপ আপ করার ট্রাই করো। তুমি যদি হুট করে বাস থেকে নেমে দাঁড়ায় যাও, তুমি ঠাস করে পড়ে যাবা উপর খেয়ে, হ্যাঁ? তো তখন কি হয়, একটু খানিকটা দৌড়ে তারপর তোমার থামতে হবে। তারা জানে মাটিতে নেমে গেলে তাদের পা থেমে যাবে, কিন্তু শরীরের সামনের অংশ সামনে গতিশীল হয়ে যাবে, তাই সে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ে যেতে পারে। এই গতিশীল বস্তু আগের মতো গতি বজায় রাখতে চায়, মানে যে যেমন সে ওমন থাকতে চায়, যে স্থির সে স্থির থাকতে চায়, যে গতিতে ছিল সে গতিতে থাকতে চায়। এই যে থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে আমরা জড়তা বা ইনার্শিয়া বলে। গতির বেলা এটাকে আমরা গতি জড়তা বা ডাইনামিক ইনার্শিয়া বলবো। ক্লিয়ার? জি ম্যাম। জি আচ্ছা মিস। আচ্ছা, এখান থেকে আপাতত আর কিছু আসে না, আবার যদি আসে আমরা এখান থেকে পড়বো। নিউটনের প্রথম সূত্রের স্টেটমেন্টটা পড়ে রাখতে পারো। বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থিরই থাকবে, সরলরেখায় সমবেগে চলমান বস্তু সরলরেখায় আজীবন চলতে থাকবে। তাহলে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হইতো, যেমন হচ্ছে মনে করো বাতাসের কোনো বাধা না থাকতো বা ঘর্ষণ না থাকতো ফ্লোরের, তাহলে একটা বলকে যদি আমি ফ্লোরে ধাক্কা দিতাম সে আজীবন চলতেই থাকতো। ঠিক আছে? কিন্তু দেখা যায় সে সামনে যে একটা দেয়ালে ধাক্কা খাচ্ছে বা বাতাসের ঘর্ষণ হচ্ছে বা ফ্লোরের ঘর্ষণ হচ্ছে, এর জন্য সে আর থাকতেছে না। এবার আসো শিক্ষক সহ তোমরা সহপাঠী নিয়ে আলাপ আলোচনা করো, তারা কি লিখেছে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বই থেকে। বল, চাপ ও শক্তি অধ্যায়ের নিউটনের প্রথম সূত্র স্থির জড়তা গতি জড়তা সম্পর্কে পড়ে নাও। আমরা মোটামুটি পড়ে নিচ্ছি, তাই না? এভাবে তোমরা দেখবে যে কোন কোন চ্যাপ্টার দিয়ে এই চ্যাপ্টারটা গঠিত, এভাবে খুঁজে বের করতে হবে, তো নাহলে তো তোমরা কিভাবে পড়বা। যেমন এখানে কোন চ্যাপ্টার আছে বুঝে গেলাম, খেলার মাঠে বিজ্ঞানে অধ্যায় 1-এর কিছু টপিক আছে। ঠিক আছে? এভাবে আমাদের আর কি খুঁজতে হবে যে এখানে কোন কোন টপিক গুলো আছে। আমাদের তোমাদের 1 আর 2 এই দুটা চ্যাপ্টারই আছে। আচ্ছা, এবার আসো কোনো বস্তু তার নিজের অবস্থায় থাকতে চাওয়ার যে এই প্রবণতা, অর্থাৎ জড়তার ব্যাখ্যা কি বুঝতে পেরেছো? জড়তার আরো কিছু উদাহরণ জীবন থেকে এবার চিন্তা করো, প্রশ্ন দুটোর উদাহরণ। তোমরা কখনো কম্বল পিঠে পরিষ্কার করতে দেখেছো? তোষক বা কম্বলকে লাঠি দিয়ে পিটে ধুলা বের করা হয়। এই ঘটনার সাথে জড়তার কোনো সম্পর্ক আছে কিনা বলো? হুম, ম্যাম স্থির জড়তা। স্থির জড়তা কিভাবে? কারণ লাঠি দিয়ে ধুলাকে যখন পেটানো হয় ওটা ময়লাটা ওটার ভিতরেই থাকতে চায়, যেভাবে উম আছে। হ্যাঁ, একটা পার্টিকেল বা ভিতরে ধুলাগুলা সে যেভাবে আছে সেভাবেই থাকতে চায়। তো তুমি যখন ওকে ধাক্কা দিচ্ছ বা বাড়ি দিচ্ছ, এক্সটার্নাল ভাবে একটা গতি দিচ্ছ, ও কিন্তু ওভাবেই থাকতে চায়, তাই না? জি আচ্ছা, তো এটা একটা গতি জড়তার উদাহরণ। এবং দেখা যায় যে তুমি যখন ওকে এভাবে বাড়ি দিচ্ছ, ও তো তখন একটু বাইরে বের হয়ে আসতেছে এবং সে কম্বলের থেকে বাইরে বের হয়ে আসতেছে না, তুমি যেহেতু বাড়ি দিচ্ছ বা গতিতে জি রাখছো, কম্বলটা একটু সরে গেছে। তো কম্বলটা সরে গেছে কিন্তু ডাস্ট গুলা কি সরে গেছে? ডাস্ট গুলো ওর জায়গাতেই রয়ে গেছে না? জি ম্যাম। হ্যাঁ, এখন ওর নিচে তো কিছু নাই, সো গ্র্যাভিটির কারণে বা অভিকর্ষ ত্বরণের কারণে ও নিচে পড়ে যাবে। তাই আমরা কম্বল বাইরে বেড়ে তার মধ্যে যে ধুলা আছে সেগুলো বের করি। ক্লিয়ার? জি জি মিস। আচ্ছা, তুবা বুঝতে পারছো তো কোন জড়তা এখানে? জি মিস, স্থিতি জড়তা। স্থিতি জড়তার এক্সাম্পল। আমাদের সাথে রায়হান আহমেদ জয়েন করেছো। রায়হান শুনতে পাচ্ছ? জি মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছি এক্সারসাইজ বুকে তোমার ফার্স্ট চ্যাপ্টারটা দেখতেছি। এটার সাথে আমাদের অনুসন্ধানী বইয়ের যে থিওরি গুলা মিলবে, যেই ইনফরমেশন গুলো আমাদের লাগবে, আমরা ওখান থেকে পড়ে আসবো। যেমন আমরা এখন স্থির জড়তা গতি জড়তা পড়ে এসেছে। তোমার কি এই দুটো সম্পর্কে আইডিয়া আছে? জি মিস, কিছুটা আছে। আচ্ছা, তাহলে আসো তো আমরা পরের কোশ্চেনটা একটু দেখি। তো রায়হান আমাদেরকে বলবা, বাকিরাও একটু ট্রাই করো।
ক্রিকেট খেলা দেখতে তোমাদের কেমন লাগে? তোমাদের মধ্যে কারা কারা স্পিন বোলিং আর পেস বোলিং এর পার্থক্য জানো? তারা যারা জানে না তারা তাদের বন্ধুদের কাছ থেকে একটু জেনে নাও। আচ্ছা, তো আমাকে কে বলতে পারবা স্পিন বল আর হচ্ছে পেস বলের মধ্যে মেইন পার্থক্যটা কোথায়? হ্যাঁ, রায়হান বলো। ম্যাম, স্পিন বল হচ্ছে আস্তে হয়, গতি একটু কম হয়, আর পেস বলে গতি অনেক বেশি হয় স্পিন গতি অনেক বলের বেশি থাকে। তুলনায়। হ্যাঁ, স্পিন বল দেখা যায় তার আবার রোটেশন অনেক বেশি থাকে বলটা, তাই না? স্পিন হতে থাকে অনেক বেশি। জি মিস। হ্যাঁ, তো এরকম কিছু পার্থক্য আছে। তো এগুলো এখন বসে উত্তর দেওয়ার পর স্পিন বলাররা মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু বল করে। তুমি দেখবা তারা অনেক দূর থেকে দৌড়ে আসে না, কারণ তার স্পিড এত দরকার নাই। তার মেনলি বলটার কি দরকার? রোটেশন দরকার বা বলটার ঘুরানো দরকার। এটা আমার জন্য দরকার বেশি। আর যে পেস বলার সে দেখবা অনেক দূর থেকে ছুটে আসে, কেন? কারণ তার স্পিড বেশি দরকার। তুমি যখন অনেক জোরে বল করবা তখন হয়তো ব্যাটসম্যান খেয়াল নাও করতে পারে, ঠিক মতো হিট নাও করতে পারে। আর পেস বলে কি হয়, যেহেতু তোমাকে ঘুরায় মারছে, তুমি একটা ঘুরন্ত জিনিসকে যখন হিট করবা, তুমি যেদিকে ওকে পাঠাইতে চাচ্ছ ও কিন্তু ওইদিকে নাও যেতে পারে। ঠিক আছে? তো এটাও একটা চান্সেস থাকে। তো তোমাকে জিজ্ঞেস করছে কেন স্পিন বল একটা জায়গায় দাঁড়িয়ে করা হয়, কেন পেস বল দূর থেকে ছুটে আসতে হয়। কি হবে এটার অ্যান্সার? বলো তো, একজন বলো এটার অ্যান্সার কি হতে পারে? বলতে পারবা না কেউ? তুবা, মুনতাহা, তারপরে হচ্ছে রায়হান। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ম্যাম, জি ম্যাম। কোশ্চেনটা যদি একটু আবার করতেন ভালো হ্যাঁ, এটা হতো। দেখো বলেছে স্পিন বলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করে, কিন্তু পেস বলাররা দূর দূর থেকে এসে ছুটে বল করে, কেন? এটার কারণটা কি? কারণ ম্যাম, যারা পেস বল করে তারা বল মানে গতি চায়, বলটা যাতে গতি হয়, এজন্য তারা ভেরি গুড। আগে থেকেই দৌড়িয়ে বলের সাথে কিছু গতি গতি। হ্যাঁ, জড়ো করে নেয়, পরে বলটা যখন ছাড়ে তখন একটু গতি আসে। ভেরি গুড। তার মানে ফাস্ট বলার আমরা বলি বা এফএসটি, মানে সবচেয়ে দ্রুত যায় যে বলটা, তো এটা জেনারেট করার জন্য অবশ্যই তোমার দূর থেকে দৌড়ে আসতে হবে, নাহলে তো তুমি গতি পাবা না। আর যেহেতু স্পিন বোলিংটা একটা স্লো বোলিং, তো এখানে তো তোমার ফাস্ট, তোমার দৌড়ে আসার কোনো দরকার নাই। তো এর জন্য তোমার এখানে যেহেতু এত কুইক বা এত ফাস্ট হওয়ার দরকার নাই, তো এখানে তুমি কি করো, একটা জায়গায় দাঁড়িয়ে তাকে রোটেশন বা স্লো বোলিং এর মাধ্যমে তুমি স্পিন বোলিং করো, রাইট? জি। হ্যাঁ, তো স্পিনটা কি হয় আসলে, স্পিনাররা সাধারণত কি করে, বলটার মধ্যে একটা স্পিন তৈরি করে দেয়। তো এতে কি হয়, এটা সাধারণত দেখা যায় যে আহ বলটা ঘুরতে থাকে অনেক বেশি, বা এটা 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 শুধু এখানে তৈরি করার। আর ফাস্ট বলার বা যেটাকে আমরা বলি পেস বোলিং, সেটা আমাকে অনেক দূর থেকে দৌড়ে আসতে হয়। এতে কি হয়, ওর মধ্যে একটা স্পিড জমা হয় এবং সেই স্পিডটা তুমি থ্রো করার কাজে ব্যবহার করতেছো। তুমি অনেক জোরে জোরে একটা বল নিক্ষেপ করতেছো, তার মানে বলটার গতিও বেশি হবে। ঠিক আছে না? জি মিস। আচ্ছা, ঠিক আছে। এটা ছিল এটার অ্যান্সার। এরপর চলে আসি আমরা তৃতীয় আর চতুর্থ সেশন। তাহলে আমাদের প্রথম দ্বিতীয় সেশন শেষ। এবার আসলে তোমাদের খেলার প্রস্তুতি কেমন চলছে তোমাদেরকে জিজ্ঞেস করছে। দৌড়ের পাশাপাশি অন্য সব ইভেন্ট তোমাদের খেলা থাকবে, সেগুলোর প্রস্তুতিও নিশ্চয়ই নিচ্ছ। আজকে চলো ভার নিক্ষেপের প্রস্তুতি নেওয়া যাক। তোমরা বিভিন্ন দল থেকে কে কে ভার নিক্ষেপের খেলায় অংশগ্রহণ করতে চাও এই বিষয়ে নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে চলো প্রস্তুতিতে যাওয়া যাক। প্র্যাকটিস সেশন তো হলো, এই খেলাটা নিয়ে একটু আলোচনা করি চলো। তোমরা যেই ভার বা বস্তু নিয়ে এই খেলা প্র্যাকটিস করছো তার ভার কেমন ছিল? কোনো দলের অংশগ্রহণকারী কতদূর পর্যন্ত ভার নিক্ষেপ করতে পেরেছো? এই ভর যদি বিভিন্ন হয়, অর্থাৎ এই ভর যদি কম বেশি হয়, তাহলে কি এই এই দূরত্ব কম বেশি হবে? তোমাদের কাছে কি মনে হয়? যেমন তুমি একটা হালকা জিনিসকে ঢিল মারছো বা নিক্ষেপ করছো, আর একটা ভারী জিনিসকে নিক্ষেপ করছো, এই দূরত্ব গুলা কি কম বেশি হবে? জি ম্যাম, কম বেশি হয়। অবশ্যই কম বেশি হবে। গুড। এই উত্তর খোঁজার আগে বিভিন্ন ভরের কিছু বস্তু একইভাবে চলো আমরা ছুড়ে দিয়ে দেখি। বিভিন্ন ভরের বস্তু একই রকম জোরে ছুড়ে মারলে সেগুলোকে একই দূরত্বে গিয়ে পড়বে? কেন পড়বে না তোমাকে জানতে চাইছে, কেন পড়বে না একই দূরত্বে?
তুমি ভাবো তো কোনো একটা বস্তু, যেমন আমি তোমাদেরকে একটা নর্মাল এক্সাম্পল দেই। ধরো এটা জাস্ট একটা কল্পনা, হ্যাঁ, আমাকে একটা রিক্সা, ধরো একটা রিক্সা এসে আমাকে ধাক্কা দিল, হ্যাঁ, তো আমি যতটুকু ব্যথা পাবো, আমাকে একটা ট্রাক একটু ধাক্কা দিল, আমি কি আরো বেশি ব্যথা পাবো না, বা মরেই হয়তো যাবো, তাই না? জি মিস। জি মিস। বাট রিক্সার ধাক্কায় তো আমি মরে যাই নাই। এখন তুমি বলতে পারো আপু রিক্সার স্পিড অনেক কম ছিল তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো সহজ এক্সাম্পল দিই। ধরো একটা ট্রাক, সে যে গতিতে ছিল, একটা ছোট গাড়ি, একটা প্রাইভেট কার চিন্তা করতে পারো, সেও সেম গতিতে ছিল, দুইজনই আমাকে এসে ধাক্কা দিল, তাহলে আমি কোনটাতে বেশি ব্যথা পাবো, ট্রাকের ধাক্কাতে নাকি একটা ছোট গাড়ির ধাক্কাতে? দুজনের বেগই সেম ছিল। ট্রাকের ধাক্কাতে। অবশ্যই ট্রাকের ধাক্কাতে। কেন? আমার তো বেগ সেম ছিল, তাহলে পার্থক্যটা কিসের কারণে হয়েছে? ভরের। ভর। ভরের কারণে। ভর এবং বেগ যখন আমি একসাথে কাউন্ট করব, তখন সেই রাশিটাকে আমরা কি বলি? ভরবেগ। ভেরি গুড, ভরবেগ। ভর এবং বেগের গুণফলই হচ্ছে ভরবেগ। যার ভরবেগ বেশি অবশ্যই সে আমাকে ধাক্কা বেশি দিতে পারবে, বল প্রয়োগ বেশি করতে পারবে, অথবা বল প্রয়োগ করলে তার ফলাফলটা অনেক বেশি হবে। তাহলে ভাবো একটা অনেক বড় ক্রিকেট বল, যেমন যেটাকে আমরা নর্মাল চিনি, তো সেই ক্রিকেট বলটা যে স্পিডে এসে আমাকে ধাক্কা দেবে, ক্রিকেট বলগুলো অনেক হেভি হয়। আবার ধরো তুমি টেনিস বল চিনো, টেনিস বলটা একটু হালকা হয়, হ্যাঁ, তো সেই স্পিডে টেনিস বলও তোমাকে এসে ধাক্কা দিল। পিং পং বল আমরা চিনি, যেটা আমরা টেবিল টেনিস খেলে একদম হালকা হয়, সেটাও তোমাকে জি ধাক্কা মিস। দিল। ফুটবলও তোমাকে ধাক্কা দিল। সবগুলোর স্পিড সেম, কিন্তু সবগুলোর ভর পুরাই আলাদা। এক একটাতে তুমি এক এক রকম ব্যথা পাবা। এবং কোনটাতে বেশি ব্যথা পাবা? যেটার ভর সবচেয়ে বেশি। যেটার ভর সবচেয়ে কম সেটাতে তুমি তেমন একটা ব্যথাই পাবা না, তাই না? জি মিস। তোমরা কি বুঝছো? তাহলে এখানে কোন ঘটনাটা আমার পড়তে হবে? ভরবেগ। ভরবেগ হচ্ছে একটা রাশি। এটা আমরা কিভাবে হিসাব করি? কোন বস্তুর ভরের সাথে তার বেগের মানকে যদি আমি গুণ দিয়ে দিই, আমি তখন বুঝতে পারবো ও আচ্ছা ঠিক আছে, তাহলে তার ভরবেগটা কত, সে আমাকে কিভাবে আঘাত করতে পারে, বা তার মধ্যে কতটুকু ভরবেগ আছে, এটা আমি জানতে পারি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভর আর বেগের মানের গুণফল হিসাব করেই যদি কাজ চলে যায়, তাহলে ভরবেগ নামক আলাদা রাশিটা রাশিটা আমি কেন আনছি? হ্যাঁ, আমি তো প্রতিবারই বলতে পারি যে তুমি ভর আর বেগ গুণ করো, তাইলেই হবে। এইটা বোঝার জন্য তোমাকে কি বলছো, অনুসন্ধানী পাঠ থেকে ভরবেগের ধারণার অংশটা নিজেরা ভালো করে পড়ে নাও। পড়া হয়ে গেলে বন্ধুদের সাথে আলোচনা করো। ভর এবং বেগের গুণফল দিয়ে যে সবসময় হিসাব করা সম্ভব হয় না, তা কি বুঝতে পেরেছো কিনা? আচ্ছা চলো আমরা একটু পড়ে আসি তাহলে। আমরা এখন চলে যাব ভরবেগে, এবং ভরবেগের সূত্রটা মেইনলি সাধারণত দ্বিতীয় সূত্রের সাথে রিলেটেড, নিউটনের। হ্যাঁ, তো নিউটনের দ্বিতীয় সূত্রটাতে বলা হয়েছিল, যেমন আমরা আগে কনসেপ্টটা বুঝি। প্রথম সূত্রে বলা হয়েছে যে সবসময় স্থির থাকে সে সবসময় স্থিরই থাকতে চায়, যে সবসময় চলমান থাকে বা গতিতে থাকে সে সময় গতিতেই থাকতে চায়, যদি বাহিরের কোনো বল সেখানে না থাকে, বল প্রয়োগ না করা হয়, বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করা হয়। এখন আসো, নিউটনের প্রথম সূত্রটা তোমরা বুঝছো। প্রথম সূত্রে কিন্তু বৈজ্ঞানিক কোনো সংজ্ঞা দেওয়া হয়নি বলের। বলের সংজ্ঞাটা মেইনলি আসছে দ্বিতীয় সূত্র থেকে। দ্বিতীয় সূত্রতে বলের সংজ্ঞা দিতে হলে তোমার কিছু টার্ম জানতে হবে বা রাশি জানতে হবে। তার একটা হচ্ছে ভরবেগ। যদি কেউ বাইসাইকেলে ধরে 1 মিটার/সেকেন্ড তোমার দিকে আসে, তাহলে তুমি ইচ্ছে করলে তার সাইকেলের হ্যান্ডেলে হাত রেখে সেটাকে থামিয়ে দিতে পারবা। কিন্তু কেউ যদি 1 মিটার/সেকেন্ডে একটা গাড়ি চালিয়ে নিয়ে তোমার কাছে আসে, তুমি তাহলে হাত দিয়ে সেটাকে থামাতে পারবা না। যদিও সাইকেল আর গাড়ি দুইটাই কিন্তু ঠিক একই বেগে গতিশীল ছিল, পার্থক্য শুধু ভরের। সাইকেল হালকা, গাড়ি ভারী তার থেকে। সো এক্ষেত্রে কি হলো, বল প্রয়োগ করে গতি পরিবর্তন করার বেলায় বেগের পাশাপাশি সেখানে ভর কম বা বেশি হওয়া একটা ব্যাপার আছে। তাহলে ভরবেগের কনসেপ্টটা কেন আসছে? আমি তার গতি পরিবর্তন করব। ঠিক আছে, যেমন আমি ধরো ক্রিকেট খেলতে নামছি, আমাকে কেউ বল করছো, আমাকে যে বল করছো যেভাবে হিট করলাম, ঠিক তার অপোজিট দিকে আমি তাকে পাঠিয়ে দিলাম না, যদি আমি ভালোভাবে হিট করতে পারি, তাই তো? তাহলে তার গতিটাকে আমি পরিবর্তন করে দিলাম। শুধু গতির দিক না, গতির মানও পরিবর্তন হতে পারে। তুমি আমাকে যে স্পিডে বল করছো, আমি যখন বলটা হিট করছি সেটা অন্য স্পিডে চলে গেছে, ইভেন অন্য ডিরেকশনেও চলে গেছে, রাইট? এই জি ম্যাম। জিনিসটা নির্ভর করে বলটার ভরবেগের উপর, মানে বলটার ভর কত ছিল, বলটার বেগ কত ছিল। এর জন্য দেখা যায় যে আমরা ক্রিকেট বলে সাধারণত অনেক অনেক ভারী বল ইউজ করি। অনেক ভারী বলতে কম্পারেটিভলি একটু কাঠের বলগুলাই ইউজ করি। তো কম ভর কম বেশি হতে পারে। যদি কেউ একটা ছোট পাথর 1 মিটার/সেকেন্ড থেকে তোমার দিকে ছুড়ে দেয়, তুমি খুব সহজেই সেই পাথরটা ধরে ফেলতে পারবে। এবার সে যদি একটা গুলতি দিয়ে সেই একই পাথর তোমার দিকে 100 মিটার/সেকেন্ডে ছুড়ে দেয়, এত বেগে থাকবে যে তুমি কখনো সাহসী করবে না। যদিও দুইটা পাথরের ভর কিন্তু এক, কিন্তু তাদের এবার বেগ ছিল আলাদা। বোঝাই যাচ্ছে পার্থক্যটা এক্ষেত্রে বেগের। অর্থাৎ বল প্রয়োগ করে গতি পরিবর্তন করার বেলায় ভরের পাশাপাশি বেগও দরকার।
এই দুটো উদাহরণ থেকে তোমরা বুঝতে পারছো বল প্রয়োগ করে বস্তুর গতি পরিবর্তন বস্তুর ভর বা বস্তুর বেগ দুটোর উপরই নির্ভরশীল। এর জন্য আমরা নতুন রাশির নাম দিয়েছি ভরবেগ, ইংলিশে আমরা বলি মোমেন্টাম। এটি আসলে ভর আর বেগের গুণফল। তোমাদের ধারণা হতে পারে যেহেতু ভর আর বেগ নামে দুটো রাশি আছে তাহলে এদের গুণফল দিয়ে আরেকটা নতুন রাশি কেন হয়েছে। আমাদের দৈনন্দিন পরিচিত জীবনের জন্য তোমাদের ধারণা সত্যি, কিন্তু তোমরা জেনে অবাক হবে যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি পৌঁছে যায় তখন তার ভর বেগ আর শুধু ভর আর বেগের গুণফল নয়, শুধু ভর আর বেগের গুণফল, ভর এবং বেগের গুণফল নয়, শুধু তাই নয়, আলোর কণা যেমন হচ্ছে ফোটন যেটা আমরা বলি ভর শূন্য, কিন্তু তাদের ভরবেগ কিন্তু শূন্য নয়। উপরের ক্লাসে গিয়ে তোমরা সেটা আরো বিস্তারিত ভাবে জানবে। আপাতত আমরা ভরবেগ বলতে ভর আর বেগের গুণফলকে বুঝাবো। আচ্ছা, এখানে আবার কি জিনিস বলছো? এখানে বলছে আলোর কণা যে ফোটন, সে তার বেগ অবশ্যই আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড হবে, তাই না? আলোর বেগটা ফিক্সড সাধারণত। তো এই যে তার বেগটা হচ্ছে আলোর বেগ, কিন্তু ফটন কণার ভরটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি 0 চিন্তা করব যখন সে এত বেগে থাকবে। হ্যাঁ, এগুলো তোমরা এখনো পড়ো নাই। আমরা থিওরি অফ রিলেটিভিটি বা আরো কিছু টপিক আছে সেখানে এগুলো আলোচনা করা হয়। তখন তোমার মনে হতে পারে আপু ভর আর বেগকে গুণফল করলে তো সেটা 0 হয়ে যাওয়ার কথা, কিন্তু এটার মোমেন্টাম কেন 0 হয় না? আমরা ভেক্টর রাশি, স্কেলার রাশি এগুলোর নামও তো শুনেছি, তাই না? জি তাহলে মিস, শুনেছি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে কনসেপ্ট একটু আলাদা এবং এটা অবশ্যই একটু হার্ড কনসেপ্ট তোমাদের জন্য। সো তোমরা জাস্ট এতটুকু জানো যে শুধু ভর আর বেগের গুণফলই যে ভর বেগ আসলে তা না, এটা আরো বিস্তারিত অনেক কিছু আছে। ঠিক আছে, এবার ভরবেগকে তুমি যদি পি দিয়ে, মোমেন্টামকে পি দিয়ে প্রকাশ করো তাহলে ভরকে হচ্ছে মাস এম দিয়ে প্রকাশ করবা এবং হচ্ছে ভেলোসিটিকে ভি দিয়ে প্রকাশ করবা। তাহলে পি ইকুয়ালস টু এম ভি হবে। এসআই একক অনুযায়ী কেজি মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, এককটা ভরবেগের একক। এবার আসলে আমরা এখান থেকে বলছে কোনটুকু অংশ পড়ে আসতে, ভরবেগের অংশটুকু, ভরবেগের ধারণাটুকু পড়ে আসতে। তাহলে এবার তো বুঝছো যে ভরবেগ হিসেবে কেন আলাদা আলাদা রাশি প্রয়োজন, জাস্ট ভর আর বেগ গুণ করলেই কেন হবে না? ঠিক আছে তো? জি মিস। আচ্ছা, ঠিক আছে। আমরা 3 জন অ্যাটেন্ডান্সে আছে। এবার আসলে তোমরা ব্যাখ্যা নিচের জায়গায় লিখো। আছে, আমরা লিখছি শিক্ষক ক্লাসে লিখো বলতে লিখতে পারবা তোমরা? বলো তো ভর আর বেগের গুণফল দিয়ে যে সবসময় হিসাব করা সম্ভব হয় না তা কি বুঝতে পেরেছো? তোমার এখানে ব্যাখ্যা লিখতে বলেছেন। আচ্ছা, পারবা? বলো তো আমাকে একটু ব্যাখ্যাটা তোমরা একজন একজন করে বলো দেখি। ভরবেগ কি আগে সেটা বলো আমাকে। ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ। ভেরি গুড। ভর এবং বেগের গুণফলই যদি ভরবেগ হয় শুধু, তাহলে আমার কেন আলাদা রাশি দরকার বলেছে? বলো, একটু আইডিয়া দাও আমাকে। যেমন তোমরা অনেক কিছু পড়বা, একটু পরে দেখবা ভরবেগের একটা সংরক্ষণশীলতার নীতি আছে। ওখানে অনেক সময় দেখা যায় যে আমি দেখবো কোনো কলিশন যদি হয়, সংঘর্ষ যদি হয়, তার আগের ভরবেগ এর যোগফল এবং তার পরের ভরবেগের যোগফল সবসময় সমান হয়। তারপর সে একটা ভেক্টর কোয়ান্টিটি মানে ভেক্টর রাশি, তাহলে মোমেন্টাম শুধু তোমার ভ্যালু দিয়ে ম্যাগনিটিউড 0 দিলেই হবে না, তার দিকও আছে। তো দিক থাকলে তোমার কনটেক্সট আলাদা। তারপর আমরা অনেক সময় ইম্পালস বলি, মানে হচ্ছে ফোর্স বলি। ফোর্স হচ্ছে কতটুকু চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কলিশন হয়েছে কতটুকু। তো অনেক সময় দেখা যায় কোনো হাই ভেলোসিটি যেমন থাকে, যেমন আলোর যেই বা লাইটের যে ভেলোসিটি মোমেন্টামটা, এটাকে আমরা অনেক সময় রিলেটিভিস্টিক ইফেক্ট চিন্তা করি। তো এখানে কি হয় যে ওর মাস চেঞ্জটা অবজেক্টিভস এর এই ভেলোসিটির আন্ডারে প্রায় 0 হয়ে যায়, কিন্তু তার মাস ভেলোসিটি মাল্টিপ্লাই করলে বা গুণ করলে বা মোমেন্টাম গুণ করলে সেটা কখনো 0 হয় না। সো আমি এভাবে বলতে পারি মোমেন্টাম শুধু মাস আর ভেলোসিটির গুণফলই না, বা হচ্ছে ভর আর বেগের গুণফলই না, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, ভেক্টর রাশি। এবং এটা তোমাকে অনেক কিছু সম্পর্কে ধারণা দিতে পারে, যেমন শক্তি সংরক্ষণশীলতা নীতি, তারপরে হচ্ছে এই যে আলোর বেগটা, রিয়ালিটিভিস্টিক ফিজিক্স। তোমরা জানো ফিজিক্সকে আমরা 2 ভাগে ভাগ করি, ক্লাসিক্যাল ফিজিক্স, রিয়ালিটি ফিজিক্স। ঠিক আছে, দুইটা আলাদা। মডার্ন ফিজিক্স, হ্যাঁ, দুইটার কনসেপ্ট একটু আলাদা।
যেমন আমি তোমাদেরকে এরকম একটা কনসেপ্ট বলতে পারি, যেমন আচ্ছা থাক, এটা খালি খালি এখানে বলার দরকার নেই। এর পরের টপিকটা দেখো, শিক্ষক সহ ক্লাসে বাকিদের সাথে আলোচনা করো। এবার অনুসন্ধানী পাঠ বইয়ের ভরবেগের হিসাব করার একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা দেখে বুঝতে পারো কিনা, এরপর নিচের উদাহরণটা করো। আচ্ছা তাহলে আমরা আগে এটা একটু করে নিই। এখানে কি দেখিয়েছে দেখো, আগের অনুচ্ছেদে সাইকেল, গাড়ি, পাথরের বেগের মান দেয়া হয়েছিল, ভরের মান দেয়া হয়নি। এবার সবগুলার যদি ভর দিয়ে দেয়, তুমি সবার গুণ করে তার ভরবেগ বের করবা। তাহলে ভর আর বেগের গুণফলই হচ্ছে ভরবেগ। এখন সবগুলাকে এসআই এককে রাখার চেষ্টা করলাম। দেখো তোমার পাথরের ভর 5 গ্রাম দিছে, তাহলে অবশ্যই সেটাকে আমার কেজিতে নিয়ে যেতে হবে। এটুকু তো বুঝো না? জি মিস। এটার ক্যালকুলেশনটা কি তোমাদেরকে আরেকবার দেখানো লাগবে, নাকি আমরা অনুশীলনীটা করা শুরু করব? কারো কোনো সমস্যা আছে? তুবা, তোমার একটু ক্যালকুলেশনে মাঝে মাঝে সমস্যা হয়, তুমি কি পারবা? জি মিস, এটা অধ্যায় তো তুবা শুনতে পাচ্ছ? করেছি। আচ্ছা পড়েছো, কিন্তু পারতে হবে কিন্তু। তাহলে এটা করে ফেলো তোমরা তিনজনই। তিনজনই আমাকে চাইলে একসাথে অ্যান্সার দিতে পারো, অথবা আমি বললে অ্যান্সার দেবা। হ্যাঁ এখন তাহলে নিজেরা করো তো, 2 মিনিটে করে ফেলো, বেশিক্ষণ তো লাগবে না। তোমার 50 কেজি ভরের বন্ধু 250 কেজি ভরের মোটর সাইকেলে 20 মিটার/সেকেন্ডে যাচ্ছে, তুমি কি তার ভরবেগ বের করতে পারবা? করতে পেরেছো? মিস উত্তর হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাকি মুনতাহা, তুবা বলো।
ম্যাম এটা কি মাইনাস করে তারপরে গুণ করতে হবে? না, তোমরা একবার একটু ট্রাই করো, নাহলে আমি দেখায় দেবো। একটু একটু ট্রিকি বাট সহজ আছে। নর্মাল কনসেপ্ট চিন্তা করো, কেউ মোটরসাইকেল চালাচ্ছে, তাহলে তার ভরটা তুমি কিভাবে হিসাব করবা? হুম, মোটরসাইকেলটা তো শুধু গতিতে নাই, সেও কি গতিতে আছে কিনা এই জিনিসটা খেয়াল করো। তোমরা চাইলে আমাকে ইন্ডিভিজুয়ালি অ্যান্সারও দিতে পারো। আমি আর 1 মিনিট দেখি, নাহলে আমরা ট্রাই করি। তুবা তুমি কি করছো? মুন্তা, তারপর আমরা হেল্প করবো। তো তুমি একবার একটু ট্রাই করো, যদি না পারো আমি হেল্প করছি। তুবা, তোমার কি অবস্থা? জি মিস করছি। কি করছো আমাকে বলো তো, কিভাবে করছো? মিস এখানে তো ভর বেগ চাইছে, ভর আর হচ্ছে বেগের গুণফল করে দিলে কি হবে? ভর, হ্যাঁ তাই তো হবে। রায়হান, আমাকে বলো অ্যান্সার কত আসছে তোমার? 6000 কেজি মিটার পার স্কোয়ার। মিটার পার স্কয়ার, মিটার পার সেকেন্ড, তাই না? ও আচ্ছা, সরি, সেকেন্ড সেকেন্ড হবে। ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে তোমার আনসার। বাকি দুজন তোমরা একটু খেয়াল করো, আমাদেরকে হেল্প করবে হচ্ছে রায়হান। রায়হান ভেরি গুড, এককটা একটু খেয়াল রাখবা। এখানে আমি ভর কত ইউজ করব রায়হান? 50 ইউজ করব, নাকি 250 ইউজ করব, নাকি 300 ব্যবহার করব? 300 মিস। ভেরি গুড। কেন? কারণ আমি বলছি এখানে গতিতে আছে। মোটরসাইকেল একা কখনো গতিতে থাকে না। একা মোটরসাইকেল চলতেছে এরকম ঘটনা কিন্তু এখানে বলা নাই। বলছে আমার বন্ধু মোটরসাইকেল চালাইতেছে। তাহলে যে জিনিসটা গতিতে আছে তার টোটাল ভর কত? পুরা মোটরসাইকেল হচ্ছে 250 আর তার ভর হচ্ছে 50। তাহলে আমার দুইটাই অ্যাড করতে হবে না? এখানে বিয়োগ না, জি কিন্তু মিস। অ্যাড করতে হবে। মুনতাহা, তুমি কি এবার বুঝছো? বুঝতে পেরেছি। মুনতাহা, সরি, এটা কেজি হবে, মিটার পার সেকেন্ড লিখে ফেলছি। তাহলে এবার করো, দুজন করে দেখো কত আসে। তুবা বলো কত আসে অ্যান্সার? ম্যাম 6000 কেজি মিটার পার সেকেন্ড। ভেরি গুড, 6000 কেজি মিটার পার সেকেন্ড। তুবা তাহলে তুমি কেন? মিটার পার সেকেন্ড। আচ্ছা বলছো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 6000 কেজি মিটার পার সেকেন্ড। আমি চেষ্টা করবো সবাই যাতে আমরা পার্টিসিপেট করি বা অ্যান্সার দেই, হ্যাঁ? তাহলে তোমরা বুঝেছো তো, কারো তো কোনো সমস্যা নেই আশা করি। না ম্যাম। এরকম আরো এক্সাম্পল দিতে পারে, যেমন নৌকা দিতে পারে, নৌকার মধ্যে 10 জন যাত্রী আছে। আচ্ছা 3 জন যাত্রী আছে, 3 জনের 3 ধরনের ভর দিতে পারে। নৌকার ভর দিতে পারে, বুঝতেই পারতেছো পুরো নৌকা যেহেতু যাত্রী সহই আগাচ্ছে, তাহলে সবার ভরই আমার কাউন্ট করতে হবে। এরকম এক্সাম্পল থাকতে পারে। এবার আরেকটা বিষয় ভেবে দেখা যাক, ভার নিক্ষেপের সময় স্থির অবস্থা থেকে কোনো বস্তুকে তা তোমরা গতিশীল করার চেষ্টা করেছো। নির্দিষ্ট সময়ের মধ্যে বস্তুটিকে তোমরা যত জোরে ছুটতে পেরেছো, অর্থাৎ যত বেশি গতিশীল করতে পেরেছো, নিশ্চয়ই তার ভার মানে বস্তুটি তত বেশি দূরে গিয়ে পড়েছে। তার মানে এখানে স্থির অবস্থা থেকে নির্দিষ্ট সময় তার গতি কতখানি বেড়েছে সেটাও একটা বিবেচ্য বিষয়। এটার মানে হচ্ছে নিক্ষেপের আগে এবং নিক্ষেপের পরে পার্থক্য কি অনেক বেশি হয়েছে কিনা তার গতির। ধরো আমি নিক্ষেপের আগে স্থির ছিলাম, তাহলে আমার বেগ 0। নিক্ষেপের পর আমি তার বেগ প্রায় 50 মিটার পার সেকেন্ড বানায় ফেলছে, তাহলে পার্থক্য 50 হয়েছে। আরেকজন জোরে নিক্ষেপ করলো, সে 0 থেকে 100 বানায় ফেলছে, তাহলে তার বেগের পার্থক্য আরো বেড়ে গেছে, তার মানে তারটা কিন্তু আরো দূরে যাবে, তাই না, আমার থেকেও? তো এটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। এই যে বেগের পরিবর্তনের হার তা কতটা হবে, এটি বস্তুর ভরবেগের সাথে সম্পর্কিত। এটা নিশ্চয়ই তোমরা ভার নিক্ষেপের সময় টের পেয়েছো। হ্যাঁ, বেগের পরিবর্তনের হার খেয়াল করতেছো এখানে তারা কি ইন্ডিকেট করতেছে? এই যে বস্তুটির ভরবেগ, সময়ের সাথে তার পরিবর্তনের হার, তোমরা প্রযুক্ত বল, অর্থাৎ তুমি কত জোরে বস্তুটিকে ছুড়ে দিয়েছো, এই বিষয়গুলোর সম্পর্ক নিয়ে নিউটন তার দ্বিতীয় সূত্রটি দিয়েছিল। এবার আমরা তার দ্বিতীয় সূত্রটা পড়বো, সেটার আলোচনা করব, তারপর সেখান থেকে আমরা কিছু জিজ্ঞেস করব।
এখন আসলে আমরা একটু পরিবর্তনের হার জানতে চাবো। তাহলে বেগ ছিল 10, এখন সে থেমে গেছে। ধরো 10 মিটার পার সেকেন্ডে সে সাইকেল চালাচ্ছিল, 2 সেকেন্ড চলার পর সে হয়তো থেমে গেছে। তাহলে সেটা হবে বেগের পরিবর্তন হবে 10 মাইনাস 0, এবং যেহেতু সেটা 2 সেকেন্ডে, তাহলে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সেটা করতে যত সময় লাগবে। এটা কিন্তু বেগের পরিবর্তনের হার বলে। এটুকু কি বুঝেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাকে তুবা বলবা। তুবা আমাকে জি বলো, মিস। ধরো। আচ্ছা ঠিক আছে তুবা, তুমি মনে করো একটা সাইকেলই এখানে দেখাচ্ছি, তো সাইকেলটা হচ্ছে এই জায়গাটা থেকে ধরো যাত্রা শুরু করছে। হ্যাঁ, তো সাইকেলটা কতক্ষণ যাত্রা শুরু করলো, ধরো হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড সময় নিয়ে সে চলতেছে। তো 5 সেকেন্ড সময় নিয়ে চলতেছে, ভালো কথা। সাইকেলটা প্রথমে রেস্টিং এ ছিল, মানে স্থির অবস্থায় ছিল, তাহলে তার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। এখন সাইকেল আমি খুব দ্রুত চালাইছি, সেটা ধরো, আচ্ছা এত উঠে না সাইকেলে, আচ্ছা দিলাম 20 মিটার পার সেকেন্ডই দিলাম। 20 মিটার পার সেকেন্ডে আমি তার বেগ উঠাইছি। তাহলে আমাকে বলো তো বেগের পরিবর্তনের হার কত হবে? 20 মিটার পার সেকেন্ড। না, হয়নি। তুমি বেগের পরিবর্তন বলছো, হার বলো নাই। আচ্ছা 20 মিটার পার সেকেন্ড বেগের পরিবর্তন হচ্ছে কত সেকেন্ডে তুবা? 5 সেকেন্ডে। 5 সেকেন্ড। আমি বলছি হার, হার মানে কত সেকেন্ডে বের করতে হয়? পার সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে। তাহলে বলো তো কত হবে বেগের প্রতি সেকেন্ডে হার বের হয়। প্রতি সেকেন্ডে সবসময় হার বের হয়। ভেরি গুড। তাহলে বলো তো কত হবে? 4 মিটার পার সেকেন্ড। ভেরি গুড। কিন্তু ইউনিটটা কি ঠিক আছে? এককটা কি ঠিক আছে? আসলে তো আমরা একটু চিন্তা করি। আমি যদি বলি হ্যাঁ প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন, তাইলে ঠিক আছে, কারণ আমি প্রতি সেকেন্ডে এই কথাটা বলে নিচ্ছি। কিন্তু আমি যদি কারণ বেগের পরিবর্তনের হারটা শুধু বলি, কেউ কি কিছু বলছো আমাকে? আচ্ছা না কেউ হয়তো মিস। আচ্ছা ঠিক আছে। তো এটা কত হবে? 20 - 0, এটা হচ্ছে বেগের পরিবর্তন। আর নিচে কি লিখবো? সময়ের পরিবর্তন। সেটা কত? 5 সেকেন্ড। তাহলে টোটাল কত হয় বলতো? 4। বেগের পরিবর্তনের একক কি? মিটার পার সেকেন্ড। কিন্তু যেহেতু আমার আরেকটা সেকেন্ড আছে নিচে, তাহলে এটা কি হবে? মিটার মিটার পার পার সেকেন্ড। সেকেন্ড স্কয়ার হয়ে যাবে। এটা কি তোমরা বুঝেছো? আমাকে বলো। জি ম্যাম। জি মিস। জি আচ্ছা, তাহলে মিস। মিটার পার সেকেন্ড এটাকে কি আমি বলতে পারি বেগের পরিবর্তনের হার? বলা যায়, রাইট? জি এই যে মিস। বেগের পরিবর্তনের হার, এটাকে আমরা আরেকটা রাশি বলি, সেটা কি বলতো? আমরা কি ত্বরণ এই নামটা শুনেছি কখনো? এক্সিলারেশন বা ত্বরণ। জি শুনেছি। ভেরি গুড। এটার মানে হচ্ছে, আচ্ছা বেগের পরিবর্তনের হার এটা দ্বারা কি বুঝো? 1 সেকেন্ডে আমার বেগ কতটুকু পরিবর্তন হচ্ছে, আমি যদি 0 থেকে শুরু করি, হ্যাঁ, 0 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ডে সেটা 20 মিটার পার সেকেন্ড হয়। ধরো এটা পরিবর্তনের হারটা সবসময় সেম ছিল, স্বাভাবিক সমত্বরণে ছিল। তাহলে বলো তো 1 সেকেন্ড পর তার বেগ কত হবে? 0 মিটার পার সেকেন্ড থেকে কত হবে তুবা বলো? 1 সেকেন্ড পর তার বেগ কত হবে? তার বেগের পরিবর্তনের হার হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 সেকেন্ড পর তার বেগ বৃদ্ধি পেয়ে কত হবে? তোমরা পারবা? 5 মিটার পার স্কয়ার। না, হয়নি। বেগ কত হবে বলেছে, তাহলে মিটার পার সেকেন্ড হবে এককটা। আচ্ছা আমরা চেষ্টা করি। তুবার পর মুনতাহা বলো তো কত হবে? 1 সেকেন্ড পর তার বেগ কত হবে? বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হার 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 সেকেন্ড পর, সাইকেল চালানোর 1 সেকেন্ড পর তার বেগটা কত হবে? তুমি যদি তখন বেগটা মাপতা কত হতো? রায়হান বলতে পারবা? 4 মিটার ফোর পার মিটার পার সেকেন্ড। সেকেন্ডে তো বুঝাই যাচ্ছে। আবার বলি বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে আমি প্রতি সেকেন্ডে বেগ কত বাড়াচ্ছি। প্রতি সেকেন্ডে আমি বেগ বাড়াচ্ছি 4 করে। তাহলে 0 থেকে শুরু করলে 1 সেকেন্ড পর আমার বেগ বেড়ে হবে 4। 2 সেকেন্ড পর আমার বেগ কত হবে? 8। 8 হবে। মুনতাহা বলো 3 সেকেন্ড পর আমার বেগ কত হবে? 12।
12 হবে। তুবা বলো 4 সেকেন্ড পর আমার বেগ কত হবে? 16। 16 5 সেকেন্ডে 20। এটাই বুঝাচ্ছে না বেগের পরিবর্তনের হার? তো আমি কি আর বারবার তোমাকে বলবো যে জানো মুনতাহা 1 সেকেন্ড পর সেটা 4 হয়, জানো তুবা 2 সেকেন্ড পর সেটা 8 হয়, রায়হান 3 সেকেন্ড পর সেটা 12 হয়? আমি তো বারবার এই কথাটা তোমাকে বলতে পারবো না। এর জন্য আমরা একটা নতুন টার্ম আনছি যেটাকে বলে ত্বরণ। সে তোমাকে বুঝাবে প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তনের হারটা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, প্রতি সেকেন্ড বললে সেকেন্ড স্কয়ার বলবা না, প্রতি সেকেন্ড বললে বলবা 4 মিটার পার সেকেন্ড। আর যদি শুধু বলো বেগের পরিবর্তনের হার তাহলে বলবো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটারই আরেকটা নাম হচ্ছে ত্বরণ, এক্সিলারেশন। এখন কারো এক্সিলারেশন যদি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় তার মানে প্রতি সেকেন্ডে তার বেগ কত বৃদ্ধি পাচ্ছে? এক্সিলারেশন হচ্ছে বা ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে তার কত করে বৃদ্ধি পাচ্ছে প্রতিবার মিটার পার সেকেন্ড স্কয়ারের জন্য? বলতে পারবা না? রেসপন্স করি আমরা। 10 মিটার পার সেকেন্ড স্কয়ার করে। তার ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি তোমাদেরকে দেখি তোমরা আমাকে বলো, কোন একটা বস্তু মুভমেন্টে আছে মানে মোশনে আছে, গতিতে আছে, তার ত্বরণ কত? ত্বরণ মানে হচ্ছে বেগ পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বস্তুটা তো বস্তুটা মনে করো t ইকুয়ালস টু 5 সেকেন্ডে তার বেগ ছিল 100 বা ধরো 60 মিটার পার সেকেন্ড। তাহলে টি ইকুয়ালস টু, এগুলোর আরো সূত্র আছে, এভাবে আমি তোমাদেরকে শিখাচ্ছি কেন, এটা তাহলে তোমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হবে। তাহলে বলো তো 6 সেকেন্ড পর তার বেগ কত হবে? 5 সেকেন্ডের ছিল 60, তাহলে 6 সেকেন্ড পর কত হবে? তুবা বলো। 70 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, মুনতাহা বলো। মুনতাহা শুনতে পাচ্ছ? জি ম্যাম। কত হবে? বলতে পারবো? রায়হান কত হবে বলো তো? 70 মিটার পার সেকেন্ড। ভেরি গুড, তুবা রায়হান দুজনে ঠিক আছে। এমন তাহা বুঝো প্রতি সেকেন্ডে 10 করে বাড়ে। তাহলে তুমি যখন গাড়ি চালাচ্ছ 5 সেকেন্ডে তোমার গাড়ির স্পিড ছিল 60, ঠিক পরের সেকেন্ডে তোমার গাড়ি হবে 70। যার এক্সেলারেশন যত বেশি সে গাড়ি তত তাড়াতাড়ি স্পিড আপ করতে পারবে। আমরা যখন বাইক কিনি তখন কিন্তু আমরা এটাই দেখি যে আমি কত তাড়াতাড়ি আমি স্পিড উপরে উঠাতে পারি। ধরো আমি স্কুটার কিনলাম, সাধারণত স্কুটারের স্পিড উঠাতে অনেক টাইম লাগে। তুমি বাইক কিনলা, বাইকে তোমার স্পিড উঠাতে অনেক বেশি, অনেক অনেক কম সময় লাগে, অনেক তাড়াতাড়ি তুমি ধরো 90 100 তে উঠায় ফেলতে পারবা। কিন্তু তোমার স্কুটারে সেটা উঠাইতে অনেক টাইম লাগবে। বা অন্য কোনো গাড়ি কিনো, ধরো যার এক্সেলারেশনটা খুব একটা ভালো না, তার ইঞ্জিনটা খুব একটা ভালো না, ইফিশিয়েন্ট না, সে এত তাড়াতাড়ি এটা উঠাইতে পারবে না। যেমন অভিকর্ষ ত্বরণ কত? অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8। 9.8 একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কোনো একটা বস্তুকে যদি আমি ছাদের থেকে ফেলে দেই, আমি যখন প্রথম ফেলে দিলাম 9.8 মিটার পার সেকেন্ড প্রথম সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে দুইটা 9.8, এভাবে প্রতিবার 9.8 করে তার বাড়তেই থাকবে তার বেগটা। এভাবে বেগ বাড়তে বাড়তে একসময় এত বেশি হবে, ধর আমি 10 তলা ছাদের থেকে যে বস্তুটাকে ফেলে দিলাম, সে নিচে পড়লে যতটুকু আঘাত করবে, আমি 5 তলা থেকে যদি ফেলে দেই আঘাত কম হবে, কারণ তার এক্সেলারেশন কম ছিল, তার শেষ বেগটা এত বাড়ে নাই। তোমরা কি বুঝছো ব্যাপারটা? জি মিস। ক্লিয়ার? বেগের পরিবর্তনের হারটা বুঝতে পারছি। জি মিস। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমি ট্রেনে চড়তেছি। হ্যাঁ, তো ট্রেন এখন থামবে একটা স্টেশনে। তো ও যখন ট্রেনটা থামায় বা স্টেশনের সরি কি বলে, লোকোমোটিভ যেই ড্রাইভার থাকে, পাইলট থাকে, সে যখন ট্রেনটা থামায় বন্ধ করে, ট্রেনটা অনেক সময় নিয়ে থামে। তুমি যেখানে ওকে স্টপ করবে সে সেখানে স্টপ হয় না, অনেকটুকু অংশ যেয়ে তারপর স্টপ হয়। এখানে কি বেগের পরিবর্তন হচ্ছে বলো তো? তুমি যখন ইঞ্জিনটা স্টপ করেছো বা তুমি যখন ব্রেক প্রেস করেছো, এখানে কি বেগের পরিবর্তন হয়েছে? তোমাদের কাছে কি মনে হয়? হ্যাঁ মিস, হয়েছে তো। অবশ্যই বেগের পরিবর্তন হয়েছে। এখন
কি বলছো? রায়হান। আমাকে বাকি দুজনাই, তোমরা দুইজন কেন চুপচাপ থাকো? তুবা আমাকে বলো, বেগের পরিবর্তন যে হয়েছে এটা কেমন পরিবর্তন হয়েছে? বেগ কি হ্রাস পেয়েছে নাকি বেগের পরিবর্তনটা বৃদ্ধি পেয়েছে? মিস হ্রাস তুমি ট্রেনে পেয়েছে। ব্রেক করেছো, হ্রাস পেয়েছে। মুনতাহা কি ঠিক বলেছে? হ্রাস পেয়েছে বৃদ্ধি পেয়েছে। না, হ্রাস পেয়েছে। ট্রেনটা শুরুতে অনেক স্পিডে ছিল, আস্তে আস্তে কমতেছে তার স্পিড। তার মানে কি প্রতি সেকেন্ডে তার বেগের পরিবর্তন হ্রাস পাচ্ছে, রাইট? জি মিস। এটাকে কি বলে বলতে পারবা? বেগের পরিবর্তন বৃদ্ধি পেলে ত্বরণ বলে, আর হ্রাস পেলে তাকে কি বলে? কারো জানা আছে? মন্দন। ভেরি গুড রায়হান। মন্দন বলে। এটাকে আমরা ইংলিশে বলি ডিসিলারেশন। তুমি যেমন এক্সিলারেশন বলো, এটাকে বলবে ডিসিলারেশন। মন্দন ওয়ান কাইন্ড অফ ত্বরণ, কিন্তু সেটা নেগেটিভ ত্বরণ। যেমন আমি গাড়ি ব্রেক করলাম, গাড়ি আস্তে আস্তে থামছে, তার মানে তার বেগ প্রথমে 60 তে ছিল, থেমে 50 হলো, 40 হলো, 30 হলো, 20 হলো, 10 হলো, দেন 0 হলো। তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মন্দন। কিন্তু মন্দন যেহেতু বলছি, তাই আমার নেগেটিভ বলা লাগবে না। কিন্তু তুমি যদি বলো আপু মাইনাস ত্বরণ আসবে। কত, গুড। তুমি যদি বলো ত্বরণ কত, তাহলে কিন্তু আমি বলবো -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝেছো কনসেপ্টটা? জি। এটাকে আমরা বলি বেগের পরিবর্তনের হার। এটা আমাদের জানতে হবে। তাহলে ওরা তোমাকে কি কি বলেছে? আচ্ছা, দ্বিতীয় সূত্র পড়ে আসতে বলছে। তো এখানে দেখো তারা বেগের পরিবর্তনের হার বের করছে, তোমার বন্ধুর বেগের পরিবর্তনের হার বের করছে, দুইজনেরটাই বের করছে। একজনের 2 সেকেন্ডে 0। মনে রাখো বেগের পরিবর্তন হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে প্রথমে সে 0 থেকে শুরু করছে, এখন সে 10-এ পৌঁছে গেছে। তাহলে 10 মাইনাস 0 করবো, 0 মাইনাস 10 না কিন্তু। তাহলে ফাইনাল থেকে ইনিশিয়ালটা বিয়োগ করব, প্রাথমিকটা বিয়োগ করব। তাহলে আর বন্ধুরটা কত? 10 - 0, কিন্তু সেটা 2.5 সেকেন্ডে। তাহলে আমার ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আমার বন্ধুর ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মুনতাহা আমাকে বলবা, আমার 1 সেকেন্ড পর, ধরো আমি তো প্রথমে শূন্যতে ছিলাম, আমার 1 সেকেন্ড পর বেগ কত হবে? আমার, যার ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমার 1 সেকেন্ড পর আমার বেগ কত হবে? 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার কারণ পার 1 সেকেন্ড সেকেন্ড। যেহেতু বলেছে, বেগ মানে মিটার পার সেকেন্ড। তুবা আমাকে বলো, আমার বন্ধু যে, হ্যাঁ, আমার বন্ধুর 1 সেকেন্ড পর তার বেগ কত হবে? সে 0 থেকে শুরু করেছে, 1 সেকেন্ড পর তার বেগ কত হবে? 5 মিটার পার সেকেন্ড। না, বন্ধুর ত্বরণ কত? বন্ধুর বেগের পরিবর্তনের হার কত? 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তোমারে বলছে বন্ধুর বেগের পরিবর্তনের হার কত। এই যে দেখো, ক্যালকুলেশন করছো কত। মনোযোগ দিতে হবে ফোর কিন্তু। মিটার পার সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্কোয়ার। হার বললে এটা বলতে হবে, গুড। তাহলে 1 সেকেন্ড পর তার বেগ কত হবে? 0 থেকে কত হবে? 0 থেকে প্রতি সেকেন্ডে 4 করে বাড়ে, তাহলে 1 সেকেন্ড পর তার বেগ কত হবে 0 থেকে? 8 মিটার পার সেকেন্ড 4 স্কোয়ার। হবে, 4। কেন স্কোয়ার হবে? বেগ বলেছে 1 সেকেন্ড পর তার বেগ হবে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, জি মিস। এটা বুঝো। ওর বেগ ত্বরণ হচ্ছে 4 বলছে, তাহলে ভালো করে বুঝো। প্রথমে তার বেগ ছিল 0, পরের 1 সেকেন্ড পর হবে 4, 2 সেকেন্ড পর হবে 8, এভাবে যাইতে থাকবা। 12, 5 সেকেন্ড পর তাহলে কত হবে? 5 সেকেন্ড পর তোমার 16। বন্ধুর, না 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর তোমার বন্ধুর বেগ কত হবে বলো তো? 16 মিটার পার সেকেন্ড। এটা কি 5 সেকেন্ড পর হয়? আমি একটু দেখে নিই। এখানে দেখো ভালো করে, এটা হয়েছে 1 সেকেন্ডে, এইটুকু পরিবর্তন হয়েছে 1 সেকেন্ডে, এটা হয়েছে 2 সেকেন্ডে, এটা হয়েছে 3 সেকেন্ডে, 4 সেকেন্ডে 16 হয়, হিসাবও ভুলে গেছে। আমি বলছি 5 সেকেন্ড পর হ্যাঁ, কত হবে? 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড হবে। আর আমার 5 সেকেন্ড পর আমার বেগ কত হবে? 5 সেকেন্ড পর আমার বেগ কত হবে?
মুনতাহা বলতে পারবা কত? জি 25। মিস তাহলে বুঝতে পারতেছো 25 ওর 10 হইতে লাগছে 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড। আমার 10 মিটার পার সেকেন্ড হতে লাগছে 2 সেকেন্ড। তো দুইজনেরই বেগ সেম, কিন্তু সময় আলাদা ছিল। কিন্তু তুমি যদি আবার সময় সেম করো, যেমন 5 সেকেন্ড পর খেয়াল করো, তাহলে দেখবে আমি চলে গেছি 25-এ, ও চলে গেছে 20-এ। তো এভাবে তুমি হিসাব করে দেখতে পারো যে কারো বেগের পরিবর্তনের হারটা বেশি। যার বেগের পরিবর্তনের হারটা বেশি সে কিন্তু অনেক স্পিডে যাচ্ছে, তাই না? প্রতি সেকেন্ডে তার বেগ অনেক তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, সে খুব দ্রুত সাইকেল চালাচ্ছে। তো তোমার বেগের পরিবর্তনের হার ধরে এভাবেও বের করতে পারো, বন্ধুরটাও এভাবে বের করতে পারো। এভাবে তোমরা উত্তর পেয়েছো। তাহলে আসলে এবার ভরবেগের পরিবর্তনের হারটা একটু খেয়াল করো। জিজ্ঞেস করছে আগের অনুচ্ছেদের উদাহরণে প্রতিটি বস্তুকে 1 মিনিটে থামিয়ে দেওয়া হলো। হ্যাঁ, 1 মিনিটে থামিয়ে দেওয়া হলো। তাহলে আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ, এটা ভরবেগের পরিবর্তনের হার। এবার একটু খেয়াল করো, আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ ডিভাইডেড বাই সাইকেলের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে 75 মাইনাস 0। আবার গাড়ির ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে, আবার সময়টা অবশ্যই 60, যেহেতু 1 মিনিট। হাতে ছোড়া সবার ভরবেগের পার্থক্য তারা বের করে ফেলছে। এটা কোথায় এক্সাম্পল ছিল এরকম এক্সাম্পল? এত ভরবেগে তারা এটা করছে। ও আচ্ছা, এই যে একটা ছোট পাথর, তারপর সেটা 100। আচ্ছা, ভালো কথা। তো এভাবে তারা ভরবেগের, এখন আসলে আমরা নিউটনের এটুকু বুঝছো তোমরা ভরবেগের পরিবর্তনের হার কিভাবে বের করবা? জি। জি জি মিস আচ্ছা, তো বস্তুকে থামিয়ে দেওয়া হচ্ছে মানে শেষ ভরবেগ শূন্য, তাই শেষ ভরবেগও শূন্য। হ্যাঁ, এটা খেয়াল রাখবা। সে কোনো বস্তুকে যখন তুমি থামিয়ে দাও তাহলে তো শেষ ভরবেগ শূন্য হয়ে যাবে। আমরা সবসময় বললাম যে পরিবর্তন মানে হচ্ছে শেষ মাইনাস ফাইনাল মাইনাস ইনিশিয়াল হবে। কিন্তু এক্ষেত্রে তোমাদের দেখাইছে বা তোমরা করবা হচ্ছে, যেহেতু সে থেমে গেছে, এটা একটু নেগেটিভ বুঝায়। সো আমার যাতে নেগেটিভ ভ্যালু না আসে, আমি যাতে 0-75 না লিখে, এর জন্য আমি আদি মাইনাস শেষ করে দেবো। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে আমি যাতে একটু পজিটিভ রেজাল্ট বের করতে পারি। এখন এত কিছু আমি কেন শেখাচ্ছি? আমার নিউটনের দ্বিতীয় সূত্রে এটা লাগবে। তো নিউটনের দ্বিতীয় সূত্র পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর একটা। এই সহজ সরল সূত্রটি দিয়ে আমাদের পরিচিত জগতের গতি সংক্রান্ত প্রায় সব কাজই করে ফেলা যায়। বাচ্চাদের মার্বেল খেলা থেকে শুরু করে মহাকাশগামী রকেট দুটোই এই সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। তোমরা ইতিমধ্যে পরমাণু কত ক্ষুদ্র জেনেছো, আবার আলোর বেগ কত বেশি সেটিও জেনেছো। এই দুটি ক্ষেত্রে, অর্থাৎ পরমাণুর আকারের সঙ্গে তুলনীয় মাত্রার অতি ক্ষুদ্র দৈর্ঘ্য কিংবা আলোর বেগের সঙ্গে তুলনীয় মাত্রার অতি বৃহৎ গতির ক্ষেত্রে নিউটনের সূত্র কার্যকর হয় না। এটা আমরা তখন বলছি যে আলোর বেগের সাথে তখন ভরটা আসলে যায় না, বা খুব দৈর্ঘ্যটা আসলে যায় না। হ্যাঁ, প্রথম ক্ষেত্রে প্রয়োজন হয় কোয়ান্টাম তত্ত্বের, আর দ্বিতীয় ক্ষেত্রে হয় আপেক্ষিক তত্ত্ব, যেগুলো আমার এই ক্লাসিক্যাল ফিজিক্সে নাই। তোমরা ফিজিক্স যেগুলো পড়ো এগুলো তো ফিজিক্সের টপিক, তাই তো? এগুলা ক্লাসিক্যাল ফিজিক্স। আমরা বড় হলে বা তুমি যদি ফিজিক্স নিয়ে অনেক পড়াশোনা করতে চাও, তখন তোমার আপেক্ষিক তত্ত্ব থাকে, কোয়ান্টাম তত্ত্ব থাকে। এগুলো থিওরি আবার আলাদা। যে আলোর বেগে চলে তার তুমি ভর তখন মাপতে পারবা না, তার দৈর্ঘ্য তখন তুমি দেখতে পাবা না। ঠিক আছে, সো এটা তোমার এখন জানার বিষয় না। দৈনন্দিন জীবনে আমরা যেহেতু এর কাছাকাছি মাত্রাতেও যাই না, সো আমার এটা নিয়ে তেমন একটা কষ্ট করতে হবে না। আমরা আমাদের চারপাশে দৃশ্যমান জিনিসপত্র নিয়ে নিউটনের দ্বিতীয় সূত্রটা নিখুঁতভাবে ব্যবহার করব। ক্লিয়ার? তোমার ওটা নিয়ে প্যারা খেতে হবে না যে এটা কত ছোট কত বড়, এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তাহলে ফার্স্ট কাজ কি? আমার নিউটনের দ্বিতীয় সূত্রটা মুখস্থ করে ফেলাম। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়ে থাকে। ভালোভাবে বুঝো, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমি ক্রিকেট খেলারই এক্সাম্পল দেই। একটা বলার, বল যখন ধরো সে পেস বোলিং করছে, বা ধরো আচ্ছা পেস বোলিং করছে, অনেক স্পিডে বলটাকে থ্রো করলো। ব্যাটসম্যান কি করলো? সে বলটাকে হিট করে আরো জোরে ধরো ছক্কা মেরে দিল। এখন বলো, বস্তুটা যখন আমি যখন বলটাকে থ্রো করছি তখন যেই ভরবেগ ছিল, তাকে যখন আমি হিট করে অনেক দূরে পাঠিয়ে দিলাম, দ্বিতীয়বার কি তার ভরবেগ সেম আছে না ডিফারেন্ট আছে? সাধারণত একই থাকবে না ভিন্ন হবে বলো? আমি কিন্তু ভিন্ন ভিন্ন হবে। হবে, রাইট? সবাই একটু রেসপন্স করার চেষ্টা করবা। ভিন্ন হবে, বুঝে যাচ্ছে। এখন এই ভিন্নটা কিসের সমানুপাতিক? এই পরিবর্তনটা কিসের সমানুপাতিক হবে? পরিবর্তনের হারটা যে কতটুকু ভিন্ন হবে। দুইজন ব্যাটসম্যান, একজন খুব জোরে হিট করলো, সে ছক্কা মারলো,
আরেকজন হিট করলো, খুব কাছে পড়লো, সে হায়েস্ট মনে করো 1 রান নিল হয়তো, বা বেশি দূরে গেল না। তাহলে এটা কিসের উপর নির্ভর করতেছে? ওই ব্যাটসম্যানটা কত জোরে বলটাকে হিট করছে। মানে কি, প্রযুক্ত বলের সমানুপাতিক। তুমি যদি বেশি জোরে হিট করো, সে বেশি দূরে যাবে, তার ভরবেগের পরিবর্তন বেশি চেঞ্জ হবে। তুমি যদি আস্তে হিট করো, তার ভরবেগের পরিবর্তন খুব একটা চেঞ্জ হবে না। এখন আসো, বল যেদিকে ক্রিয়া করে, তোমার ব্যাটসম্যান যেদিকে হিট করছে, বল নিশ্চয়ই সেদিকেই যাবে। বলার যেদিকে মারছিল ওইদিকে কি যাবে? যাবে না। না তাহলে বল যেদিকে কাজ করে, ভরবেগের পরিবর্তনটাও সেদিকে হবে। তোমরা কি জিনিসটা বুঝছো নিউটনের দ্বিতীয় সূত্রটা? জি মিস। এটা কিন্তু মনে রাখতে হবে। এখন আসলে দ্বিতীয় সূত্রটা আমরা এখন বের করব। আমি যদি কোনো একটা বস্তু চিন্তা করি, এম ভরের একটা বস্তু, তার আদি বেগ ছিল ইউ। ভালো করে বুঝো, এম ভরের একটা বস্তু নাও, এই এম ভরের বস্তু, তার ভর হচ্ছে এম কেজি, তার আদি বেগ ছিল হচ্ছে ইউ মিটার পার সেকেন্ড। তুমি তার উপর যখন একটা বল অ্যাপ্লাই করবা, কত বল অ্যাপ্লাই করতে পারো? ধরো এফ পরিমাণ বল অ্যাপ্লাই করতে পারো। এফ নিউটন, বলের একক কি? নিউটন। তুমি যদি নিউটন। তাকে, হ্যাঁ, এফ নিউটন বল অ্যাপ্লাই করো তার উপর, তাহলে কি হবে? নিউটনের ক্যাপিটাল এন লিখতে হয়। কোনো সায়েন্টিস্টের নামে যখন কোনো একক হয়, তখন সেটাকে আমি সাধারণত একটু বড় বড় এককে লিখি। হ্যাঁ, বাইরে থেকে টি সময় ধরে চললো, তাহলে এফ বলটা তুমি কত সেকেন্ড সময় ধরে তার উপর অ্যাপ্লাই করলা? 30 সেকেন্ড সময় ধরে তার উপর অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর মানে কি, ধরো এফ হচ্ছে ব্যাটসম্যান কত জোরে বলটাকে হিট করলো, কতক্ষণ বলটার সাথে তার কন্ট্যাক্ট ছিল ব্যাটের। ধরো 1 সেকেন্ডেই তো আমি সাধারণত বল হিট করি, বল তো আর ব্যাটের সাথে ধরে বসে থাকি না। ঠিক আছে, তো সেটা সময় ধরো 1 সেকেন্ড। এতে কি হলো? বলের দিক পরিবর্তন হয়ে গেল, বলের মান পরিবর্তন হয়ে গেল, সবই পরিবর্তন হয়ে গেল, কিন্তু বলের কিন্তু মাস পরিবর্তন হয় নাই। এম কেজি ছিল, সে কি চেঞ্জ হয়ে গেছে? বল কি তোমার এম কেজির জায়গায় অন্য কিছু হয়ে গেছে? না মিস। না, হয় নাই। তাহলে এখন ভি কেজি, সরি, ভি মিটার পার সেকেন্ড আছে। তাহলে কেজি কেজিই আছে, মানে ভরটা সেমই আছে, শুধু বেগটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে ধাক্কা খেয়ে। ক্লিয়ার? এতটুকু তোমরা বুঝছো? জি মিস। তো বা আমাকে বলো তাহলে আদি ভরবেগ কত তার? এই বস্তুটার আদি ভরবেগ কত? এম কেজি। হয় না, এম কেজি তো ভর, আমি বলেছি ভরবেগ। মুনতাহা, তার আদি ভরবেগ কত? মিস আরেকটু যদি প্রশ্নটা বলতেন এই আমি। বস্তুটার আদি ভরবেগ কত? এম কেজি একটা বস্তু, ইউ মিটার পার সেকেন্ডে ছিল, তাকে আমি এফ বল প্রয়োগ করেছি টি সেকেন্ড সময় ধরে, তার ভর হয়ে গেছে এমই আছে, তার বেগ হয়ে গেছে ভি মিটার পার সেকেন্ড। আদি ভরবেগ কত? ইউ মিটার পার সেকেন্ড। রায়হান, আমাকে বলতে পারবা আদি ভরবেগ কত? রায়হান, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি আমরা। রায়হান মিউট করা আছে, ঠিক আছে, অত শুনতে পাচ্ছে না। ভরবেগ, তুবা, ভরবেগ মানে কার, কোন দুইটার গুণফল? এটা কেন জানো না? কিসের কিসের গুণফল তুবা, ভরবেগ মানে? ভর এমবি। এবং বেগের গুণফল। হ্যাঁ, ভর এবং বেগ। তো আদি অবস্থায় তার ভর কত ছিল মুনতাহা? বস্তুটার ভর কত ছিল? এম কেজি ছিল। তার বেগ কত ছিল? এফ প্রয়োগের আগে তার বেগ কত ছিল? দেখে বলো, আমি তো এখানে লিখে রেখেছি। কত মিটার পার সেকেন্ড দেখছো? কত লিখেছি? জি মিস। এই কত? যে ইউমিট। ইউ মিটার পার সেকেন্ড। তো সমস্যা কোথায় তোমাদের? এটা বলতে পারছো না কেন? এম ইউ মিটার পার সেকেন্ড, সরি, এম ইউ তার আদি ভরবেগ, ঠিক আছে? এমভি হচ্ছে শেষ ভর। হ্যাঁ, তুবা, তুমি বুঝতে পারছো তো? এটা তোমরা আগে কেন বলোনি? কনফিউজড কেন তোমরা? এমভি হচ্ছে তার শেষ ভরবেগ। তুবা, বুঝেছো? জি মিস। বলো ভরবেগের পরিবর্তন কত, এটা পারতে হবে, দেখি বলো।
ভরবেগের ভরবেগ পরিবর্তন কত? mu মাইনাস mv। আচ্ছা, এটা হচ্ছে কি তোমাদের বই তোমাদের মাথার মধ্যে একটু সমস্যা করে দিচ্ছে, তাই না? ওরা বলছে কি আদিটা আগে লিখতে, এটা বলছে না? এটা তোমার মাথায় রাখবা না কখনো। এটা যদি কখনো কোনো নেগেটিভের চান্স চলে আসে যে আমার রেজাল্ট নেগেটিভ হবে, একমাত্র তখন এই কাজ করবা। কিন্তু ধরো মুনতাহা তোমার বয়স হচ্ছে এখন ধরো আমি জানি না, আমি আন্দাজি বলি, আচ্ছা ঠিক আছে আমার বয়সই বলি। আমার বয়স হচ্ছে এখন মনে করো 20 বছর, 5 বছর পর আমার বয়স হবে 25 বছর ধরো। তাহলে 25 বছর আমার বয়স আর হবে, আর আমার বয়স এখন 20 বছর। তাহলে আমার বয়সের পার্থক্য কত? 5 বছর। কিভাবে বের করছো? 20 - 25 না 25 - 20? 25 মাইনাস 20। তার মানে শেষেরটার থেকে 20। আমি ইনিশিয়ালটা মাইনাস করছি, তাই তো? জি মিস। এটা মনে রাখো, তোমাদের বই আসলে তোমাদের মাথার মধ্যে একটু কনফিউশন ক্রিয়েট করে। তো আমি যদি এখন বলি ভরবেগের পরিবর্তন কত, অবশ্যই শেষ মাইনাস আদি হবে। মনে থাকবে এটা সবসময় তোমাদের, যে কোনো কিছু পরিবর্তনে আমরা এটা করি। এখন মাঝে মাঝে এক্সেপশন হয়, তুমি অনেক এক্সেপশন পাবা, যেমন বন্ধন শক্তির হিসাব করতে গেলে একটু আলাদা হয়। তারপর অনেক সময় বেগের কিছু হিসাব করতে গেলে একটু আলাদা হয়। কেন? কারণ অনেক সময় আমরা নেগেটিভটাকে অ্যাভয়েড করতে চাই, এই কারণে, এছাড়া কোনো কারণ নাই। জেনারেলি আমার নিয়ম হচ্ছে শেষ মাইনাস আগে, এটাই তো হওয়া উচিত একটা পরিবর্তন। আমি আমার বক্সে 10টা চকলেট ছিল, এখন মাত্র 3টা আছে, তাহলে পরিবর্তন কয়টা হবে? এখন তুমি বলতে পারো 3 - 10 হবে, 7টা হবে, -7 হবে। হ্যাঁ, এটা কমে গেছে দেখে -7, এই মাইনাসটা অ্যাভয়েড করার জন্য আমরা তখন 10 - 3 করতে পারি। ঠিক আছে? বাট জেনারেলি আমরা সাধারণত এমভি মাইনাস এমইউ করব। এইটুকু কি বুঝছো তোমরা? জি ম্যাম। এখন বলো, তুবা বলো আমাকে, এখান থেকে এম কমন নিলে কত থাকবে? তুবা কমন পারো? মুনতাহা বলো কত থাকবে? ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ থাকবে, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তুবা এবার এটা বলো দেখি পারো কিনা, ভরবেগের পরিবর্তনের হার কত হবে? বলো, ভরবেগের পরিবর্তনের হার কত হবে? ma। হয়নি। হার বা বলতে আমি একটু আগে একবার বলেছি তোমাদেরকে, ভরবেগের পরিবর্তনের হার কত সেকেন্ডে বের করতে হয় কোনো কিছুর হার? 1 কত সেকেন্ড। সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে এখন আমি ওকে কত দিয়ে ভাগ করব? আমি ওই বেগটা, ওই বলটা কত সেকেন্ড ধরে অ্যাপ্লাই করেছিলাম? টি সেকেন্ড ধরে। 1 সেকেন্ড মানে আমি টি দিয়ে ভাগ করে দিব না সেটাকে? জি ম্যাম। জি মিস। তাহলে এখন কেন বলছো? তুবা তুমি বুঝোনি, তুমি এম এম এ কোত্থেকে পাইছো? এটা দেখে বললে হবে? তাহলে তুমি কি করবা? 1 সেকেন্ডে টি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হয়, এটা টি সেকেন্ডে হয়। কিন্তু হার যেহেতু বলছি, তাহলে আমি এখন কত লিখবো? 1 সেকেন্ডে কত হয়? তাহলে 1 সেকেন্ড লিখলে নিচে টি চলে আসবে না? জি ম্যাম। জি মিস। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ। আচ্ছা, এবার আসলে তোমাদেরকে আরেকটু ধরি, সেটা হচ্ছে বলো তো, ভি মাইনাস ইউ এটা কি? এটা কিসের পরিবর্তন? এটা ভরবেগের পরিবর্তন। না, শুধু ভি মাইনাস ইউ, নট ভরবেগ। ভালো করে দেখো এখানে আমি কি লিখছি। ও আচ্ছা। এটা হচ্ছে ভি দিয়ে কি আদি বেগ। বোঝায়? এটা শেষ আদিবে না, বেগ শেষ আর বেগ, আর ইউ দিয়ে আদিবে। তাহলে ভি মাইনাস ইউ কিসের পরিবর্তন? এটা বেগের পরিবর্তন। তুবা বুঝছো ভি মাইনাস ইউ বেগের পরিবর্তন? জি মিস। তাহলে রেসপন্স করো না কেন? তুবা বলো, ভি মাইনাস ইউ যদি বেগের পরিবর্তন হয়, ভি মাইনাস ইউ বাই টিটা কি? মুনতাহা বলতে পারবা ভি মাইনাস ইউ বাই টি? এটা তুমি এটা হচ্ছে ত্বরণ, ভেরি গুড। ত্বরণ। ত্বরণ। বা আমি আরো আরো সহজভাবে বলতে পারতাম প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন বা বেগের পরিবর্তনের হার। তোমরা কি এটা বুঝছো? একটু আগে কিন্তু করলাম আমরা। তাহলে এটাকে আমরা বলি ত্বরণ, এটা আমরা এতক্ষণ শিখে আসছি। তাহলে এখন বলো তো, এই জিনিসটার, এই যে ভি মাইনাস ইউ বাই টির বদলে আমি ত্বরণ বসায় দিতে পারি? জি ম্যাম। জি মিস। তাহলে ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু কত দাঁড়ালো? এম এ। ক্লিয়ার এতটুকু? জি মিস। জি মিস। এই যে ভরবেগের পরিবর্তন তুমি বলতেছো, এই ভরবেগের পরিবর্তন এম এ বা ভরবেগের পরিবর্তনটা কার সমানুপাতিক বলা হয়েছিল? দেখো, ভরবেগের পরিবর্তনের হারটা কার সমানুপাতিক? উপযুক্ত বলের সমানুপাতিক। হ্যাঁ, আমি যত বল অ্যাপ্লাই করবো আমার ভরবেগের পরিবর্তন তত হবে। তাহলে এখন কি আমি লিখতে পারি, সুতরাং নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমার যদি বল হয় এফ,
তাহলে এফ প্রপোর্শনাল টু সমানুপাতিক অফ এম এ, ঠিক আছে কথাটা? জি তাহলে আমি জানি সমানুপাতিক চিহ্ন ওঠানোর জন্য আমি এখানে কি আনবো? একটা সমান চিহ্ন আনবো, একটা কনস্ট্যান্ট আনবো। তোমাদের কি মনে আছে? ধ্রুবক আনবো একটা। মনে আছে? একটা সমান চিহ্ন, একটা ধ্রুবক। এখানে ধ্রুবক আনলাম কি? কে। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ জি মিস। এখন এই কে এর মান আমি জানি না। কে কে আমি সাধারণত 1 ধরে নেই। কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যেহেতু নিউটনের দ্বিতীয় সূত্রে সমানুপাতিক ধ্রুবকের মান কত সেটা নিয়ে কিছু বলি নাই, বলা হয় নাই, তাই পরীক্ষা নিরীক্ষা করে এটা বের করতে হবে। এখন আমি যদি নির্দিষ্ট মানের একটা বস্তুর উপর নির্দিষ্ট পরিমাণ বল অ্যাপ্লাই করি, তাহলে যতটুকু ত্বরণ হবে সেটাই তার কে এর মান হবে। তাহলে আসলে এম এর ভ্যালু যদি 1 বসাও, এর ভ্যালু যদি 1 বসাও, দুটার ভ্যালু 1 বসালে এফ ইকুয়ালস টু 1 হবে। তার মানে কে এর মান আসলে 1 ধরে নেওয়া হয়েছে। তো কে যদি 1 হয় তাহলে আমার সূত্রটা কি দাঁড়াবে? এফ ইকুয়ালস টু এম এ এম এ। এটাই তোমার নিউটনের দ্বিতীয় সূত্র। এখানে এফ হচ্ছে প্রযুক্ত বল, এম হচ্ছে ভর, এ হচ্ছে এক্সিলারেশন বা ত্বরণ। ক্লিয়ার? জি না তাহলে কাজেই বিজ্ঞানীরা ঠিক করলে নিউটনের দ্বিতীয় সূত্রটি দিয়ে বল পরিমাপ করা হবে, অর্থাৎ ঠিক করা হলো যে পরিমাণ বল প্রয়োগ করা হলে একক ভরের একক ত্বরণ হয় সেটাই হচ্ছে বলের একক বল। তাহলে কে এর মানটা কিভাবে বের করছি দেখো, এখানে আমি কে এর মান যদি বের করতে চাই তাহলে কি দাঁড়ায়? কে ইকুয়ালস টু এফ বাই এম এ দাঁড়ায় না? জি মিস। এম এম আর এ মানে 1 কেজি আর ত্বরণও যদি হয় 1, তাহলে এটা দ্বারা এফ, সুতরাং কে ইকুয়ালস টু এফ। বুঝতে পারছো? এটাই আর কি এখানে দেখাইলো। ক্লিয়ার? এখন এফ ও যদি 1 হয়ে যায়, একক বল যদি হয়ে যায়, এফ যদি 1 হয়ে যায় তাহলে কেও 1 হয়ে যাবে না? এফ এর মান যদি হ্যাঁ 1 থাকে কেও 1 হয়ে যাবে। তাহলে এটাই, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তোমাদের দ্বিতীয় সূত্রটা ভালো করে পড়তে হবে, তারপর আমরা এখান থেকে করব। আমাকে নেক্সট ক্লাসে তোমরা মনে করায় দিবা আমরা কতটুকু পড়ছি। যেমন আমরা নেক্সট ক্লাসে এই যে এগুলা করবো, তাহলে আমরা পড়েছি আসলে যদি বলে থাকি, তাহলে আমরা দ্বিতীয় সূত্র বুঝে নেওয়ার চেষ্টা করো। পরিবর্তনের হার কিভাবে হিসাব করতে হয় এটা পড়েছি, তোমরা এটা হোমওয়ার্ক করতে পারো চাইলে। এটা হোমওয়ার্ক করবা, পরিবর্তনের ভরবেগের পরিবর্তনের হার আমরা কিভাবে হিসাব করি। ঠিক আছে? আমাকে বলবা নেক্সট ক্লাসে আমরা 6 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি, এরপর থেকে আবার আমরা স্টার্ট করব। ক্লিয়ার? 6 না 9 পৃষ্ঠা না? আমার এখানে দেখে আবার 6 দেখাচ্ছে। তোমাদের 9? না জি 6ই মিস তো। ও আচ্ছা তোমাদের 9। আচ্ছা যেটাই হোক আমাকে আর কি বললো যে এই পর্যন্ত পড়ছে। ঠিক আছে? আর এটা একটু হোমওয়ার্ক করবা, তিনজনকেই বলছি আমাকে হোমওয়ার্ক করে সেন্ড করবা, নেক্সট ক্লাসে দেখা হয়। এটা তো আমরা আজকে করেই ফেললাম। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ যেদিন হবে আমি আবার বাকিটুকু দেখায় দেবো। ওকে? জি মিস। আজকে তাহলে এই পর্যন্তই পড়ো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।